নমস্কার, আমি সেবা আচার্য। আজ শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা এক রোমহর্ষক তান্ত্রিক গল্প সমাবর্তন। সঞ্চারী ভট্টাচার্য বর্তমান বাংলা সাহিত্যের ভৌতিক ভাবধারার একজন অতি সমাদৃতা লেখিকা। তার লেখা গ্রন্থ কর্ণিকার ল্যাপটপ বর্তমানে পাঠক মহলে সুপরিচিত। শুরু হচ্ছে আজকের নিবেদন সমাবর্তন। জীবনের একটা বড় মুহূর্তের সাক্ষী আমরা দুজনে। কথাটা শেষ করেই রুক্মিণীর দিকে তাকালো সিদ্ধার্থ। 15 দিন আগেই গাঁটছড়া বেঁধেছে দুজনে, কিন্তু সাধের কলকাতাকে ছেড়ে এখন পাড়ি দিতে হবে বহু দূরে, মাঠ ঘাট পেরিয়ে একেবারে বনানীর ধারে। নিস্তব্ধতাকেই আপন করে নিতে হবে। শহরের গ্যাঞ্জাম আর ধুলো ময়লার থেকে বহু দূরে যেতে হবে তাদের। কেন বাবু, তোমার অফিসের লোকগুলোর কি একটু দয়া হয় না? সবে বিয়ে করেছি, কোথায় একটু সময় কাটাবো নির্জনে? ধরে নাও শহরের কোলাহল থেকে বহু দূরেই আশ্রয় নিতে আমরা যাচ্ছি। নির্জনে নিরালায় কাটানোর মতো বহু সময় আমরা পাবো। মুখটা বেজার করে সিদ্ধার্থর দিকে তাকায় রুক্মিণী। সহাস্যে তাকায় সিদ্ধার্থ রুক্মিণীর ছলছলে চোখগুলোর দিকে। সদ্যই বিয়ে করেছে ওরা, কিন্তু অফিসের কাজে এখনই দূরে চলে যেতে হবে। তবে একা যাবে না সিদ্ধার্থ, রুক্মিণীকে ছাড়া তার সময় কাটবে না। রুক্মিণীর ওই কোমল চোখের চাহনি ওকে বারবার আকৃষ্ট করেছে। ওকে ছেড়ে থাকা সিদ্ধার্থর পক্ষে আর সম্ভব নয়। 1982 সালের জুলাই মাস, বর্ষাকাল। চারদিকে কাদা প্যাচ প্যাচ করছে। এই অবস্থায় স্টেশন মাস্টারের চাকরি রক্ষা করা আরও একটা ঝুঁকির বিষয়। অনেক চেষ্টা করে বড় সাহেবকে বলে কয়েও কোনো লাভ হলো না। যাওয়াটা আর পিছনো গেল না। বিয়ের জন্য ছুটির সুপারিশ করেছিল ঠিকই, তবে সেই মেয়াদও শেষ। এখন অগতির গতি, যেতে হবেই। জায়গাটা বহু দূর, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটা গ্রাম মলুয়াগঞ্জ। এখন ওটাই সিদ্ধার্থের ঠিকানা। রুক্মিণী কৃষ্ণনগরের মেয়ে, বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে এখন কলকাতায় এসে উঠেছে। মা বাবা এই একটিমাত্র কারণেই সিদ্ধার্থের সাথে বিয়ের পাকা কথা হবার আগেই বেঁকে বসেছিলেন। বিয়ের পরে এদিকে সেদিকে ঘুরে বেড়াতে হবে সিদ্ধার্থকে, আর রুক্মিণীকেও সেই কষ্ট সহ্য করতে হবে। সহধর্মিণী হবার তো এই জ্বালা। তবে আমাদের সমাজে স্ত্রী স্বামীর সুখে সুখী আর দুঃখে দুঃখী, এই মতাদর্শেই বিশ্বাসী। কাজেই সিদ্ধার্থের মঙ্গলের জন্য, তার কর্মজীবনের উন্নতির জন্য যদি এখন সুদূর হিমালয়ে গিয়েও থাকতে হয় তাকে, সে যাবে, পিছপা হবে না। সিদ্ধার্থ বিয়ের 2 বছর আগেই চাকরিটা পেয়েছে। অবশ্য তখন সে ভাবেনি জোয়ান রক্ত পেয়ে বারে বারে ট্রান্সফার করিয়ে অফিসের বাবু তার হাড়ে দুব্য গজিয়ে দেবেন। এখন আর এসব ভেবে উপায় কি? সরকারি চাকরি বলে কথা, একবার গেলে আর পাওয়া ভার। কাজেই কষ্টের কথা ভুলে সব ব্যাপারেই তাকে এক পা এগিয়ে থাকতে হবে বইকি। মা মারা গেছেন আজকে প্রায় 3 বছর হলো। বাড়িতে একা বৃদ্ধ বাবা। সিদ্ধার্থ জীবনের একটা বড় অংশ কেটেছে উত্তর কলকাতার আমা স্ট্রিটের এই পুরনো বাড়িতে। ওরা জমিদার ছিল এক সময়। বাংলাদেশ থেকে ওর দাদু বাংলা ভাগের সময় পরিবারকে নিয়ে কলকাতা চলে আসেন। তারপর থেকে পরবর্তী প্রজন্ম এই শহর কলকাতার আলোই দেখেছে। এই পরিবারের সব ছেলেরাই ছিলেন এক একজন বড় যোদ্ধা। জীবনযুদ্ধে হেরে পিছিয়ে আসার নেশায় কেউ মেতে ওঠেনি। শুধু এই সিদ্ধার্থই এখন কলম পেশার চাকরি নিয়েছে। ওর ঠাকুরদা ছিলেন মস্ত বড় ব্যবসায়ী।
নরেন্দ্র নারায়ণ ব্যানার্জি। ইংরেজদের সাথে ব্যবসা করতেন, কাপড়ের মিলের ব্যবসা ছিল, মস্ত নামও হাঁকিয়েছিলেন। সিদ্ধার্থর পরিবারের সংগৃহীত অর্থের যথেষ্ট জোর ছিল, প্রায় 7 পুরুষ বসে খেতে পারে এমন। তবে এই ছেলেটি একেবারেই ভিন্ন। নিজে লেখাপড়া শিখে নিজস্ব তাগিদে কিছু করার ইচ্ছেটা ওর বহুদিনের। তাই সরকারি চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে শেষমেশ এই স্টেশন মাস্টারের চাকরিটা জুটিয়েছে। তারপর মেয়ে দেখে বিয়ে দেবার হ্যাপা চলেছে আরও 5 বছর। এই বংশের ছেলেদের আবার তাড়াতাড়ি বিয়ে করে নিতে হয়। সংসার পাতার হলে পেতেই ফেলো, দেরি করে কি লাভ। এই ভাবধারায় সবাই বিশ্বাসী হলেও বিলিতি কায়দায় বেড়ে ওঠা এই ছেলেটার মানসিকতা ছিল একেবারেই ভিন্ন। তাই বাড়ির থেকে জোরজুলুম চললেও নিজের পছন্দের পাত্রীটিকেই শেষমেশ বেছে নিয়েছে সে। রুক্মিণীর সম্বন্ধটা এনেছিলেন পাশের বাড়ির ময়না পিসি। দেখতে শুনতে ভালো, অল্প বয়সী একটি মেয়ে। তারপরেই দেখতে গেল সকলে। প্রথমবার তাকে দেখতে যায়নি সিদ্ধার্থ, গেছিল দ্বিতীয়বারে, যখন বাড়ির সকলের মুখে মেয়েটির ভূয়সী প্রশংসা শুনেছিল। সবাই মেয়েটির চেহারার সৌন্দর্যের কথা তার সামনে বললেও সিদ্ধার্থকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল ওর মায়াবী কথাগুলি। এই জগতে থেকেও যেন অন্য কোন জগতের বাসিন্দা সে। কল্পনার আদলে কেউ যেন মুড়ে রেখেছে তার মনটিকে। রুক্মিণীর সাথে দেখা করে তার মনে হয়েছিল এই সেই মেয়ে যে কিনা ওর ব্যক্তিগত জীবনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। ওকে নিয়ে জীবনে চলতে পারার সমস্ত রসদটুকুই যেন ভগবান ঢেলে দিয়েছেন ওর স্বভাবে। আহ্লাদে আটখানা হয়েছিল সিদ্ধার্থ যখন অনুভব করেছিল তার প্রথম প্রেমে পড়ার আনন্দকে। গোপনে হলেও মনের মধ্যে একটা সুপ্ত আশা ছিল বইকি, আমারও কেউ হোক, কেউ আসুক জীবনটাকে আলো করে দিতে। রুক্মিণীকে যেন ভগবান সেভাবেই পাঠিয়েছিলেন ওর কাছে। তারপর ধুমধাম করে বিয়ে হয়ে গেল। কিন্তু রুক্মিণী এখনো স্বামীকে বন্ধু ছাড়া কিছুই ভাবে না। কতই বা বয়স, মাত্র 21 বছরের একটি মেয়ে। সেখানে সিদ্ধার্থর বয়স এখন 27। বাচ্চা মেয়েই বলা যায়। সিদ্ধার্থর বয়স বেশি হলেও ওকে ভালোবাসার পবিত্র ইচ্ছেটা ওর মনের মধ্যে এক বিশেষ স্থান করে নিয়েছিল। বিয়েতে রাজি হয়ে গেছিল সে। মনে হয়েছিল সিদ্ধার্থই এখন থেকে ওর রক্ষাকর্তা। সিদ্ধার্থকে স্বামীর চেয়ে সে বন্ধুই বেশি মনে করে, যে তাকে তার মনের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে সাহায্য করবে। সংসারের বাঁধন রুক্মিণীর কাছে আজ নতুন হলেও স্বামীর হাত ধরার পর থেকে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। জীবনে পছন্দের মানুষটিকে পেয়ে যাওয়ার পরে সিদ্ধার্থর মনেও আর কোনো আক্ষেপ ছিল না। দেখতে দেখতে যাওয়ার দিনটাও ক্রমে এগিয়ে এলো। মলুয়াগঞ্জের দূরত্ব অনেকটাই বেশি, প্রায় 300 কিলোমিটার রাস্তা। শহরাঞ্চলের থেকে এত দূরে গেলে সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো থেকে দূরে যেতে হয়। তবুও সিদ্ধার্থ নিরুপায়। প্রয়োজনীয় সবকিছুই বাক্সে ভরে নিয়ে রুক্মিণীকে ডাক দিল সে। আরে শুনছো, ট্রেনের সময় হয়ে এলো, এবার তো বেরোতে হবে আমাদের। রুক্মিণীর চোখটা তখনও ছলছল করছে। শ্বশুরের ভিটে হলেও এটাই এতদিন তার সংসার ছিল। এখানে বেশ কিছুদিন থাকলে সংসারের বাঁধনটা শক্ত করে নিজের আঁচলের সাথে বেঁধে ফেলতে পারত। আঁচলে চাবি বেঁধে ঘোরার ইচ্ছে তার বহুদিনের। ছোটবেলা থেকেই সংসার সাজানোর এক অদ্ভুত মোহে বাঁধা পড়েছিল রুক্মিণী। সে জানে না কবে সিদ্ধার্থ জীবন সঙ্গী হয়ে উঠতে পারবে। এখনো সবকিছুই ছোটবেলাকার সেই পুতুল খেলার মতোই মনে হয়। বাক্স প্যাটেরা বেঁধে নিয়ে টানা রিকশায় উঠে পড়ল 2 কপতি। দুপুর 1টায় ট্রেন। কলকাতা স্টেশন থেকে ট্রেনে চড়ে মলুয়াগঞ্জের দিকে পাড়ি দিতে হবে। যাওয়ার সময় বাড়ির ছাদের ছোট্ট কার্নিশটার দিকে চোখ পড়ল রুক্মিণীর। গত 15 দিন ধরে ওই কার্নিশটার উপর উঠেই শহর কলকাতার চিত্রগুলিকে মনের গহীন কোণে আবদ্ধ করে নিয়েছিল সে।
কিছু দূর যাবার পর এই রাস্তাটা বড্ড বেশি অচেনা মনে হতে লাগলো। এদিকটায় সে কোনোদিনই আসেনি, আসবেই বা কি করে? গত 15 দিন ধরে তো বাড়ির বদ্ধ পরিবেশেই সময় কেটেছে। রুক্মিণীর উত্তেজনাটা চোখ এড়ালো না সিদ্ধার্থর। মেয়েটা নতুন জায়গায় যেতে যে একেবারেই অনিচ্ছুক তা তার হাবভাবেই বেশ স্পষ্ট। তবে যাওয়া যখন নিশ্চিত, তাই সিদ্ধার্থ একটু রসিকতা করে ওর মনটাকে ভোলানোর চেষ্টা করলো। তুমি এই দিকটায় কখনো আসোনি। আসলে আমার খুব ইচ্ছে ছিল তোমাকে শহর কলকাতাটা একবার ঘুরে দেখানোর, কিন্তু সময় আর হলো কই। কথাটা শেষ করেই রুক্মিণীর মুখের দিকে তাকালো সিদ্ধার্থ। মেয়েটার মুখ একেবারে বিষণ্ণ হয়ে গেছে। কতিপয় ভাবধারায় বিশ্বাসী সে কোনোদিনই নয়। সমাজ এবং সংসারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে সে জানে। তবে নতুন জায়গায় গিয়ে সব রকম সুযোগ সুবিধা তাকে দিতে পারবে কিনা, সিদ্ধার্থ এই নিয়েই দ্বন্দ্ব। রুক্মিণীর বিষণ্ণতার ঘোর একটু কাটল। সিদ্ধার্থর কথার পাল্টা উত্তরে সে বলল, না না, ঠিক আছে। একবার যখন স্বামীর হাত ধরে বেরিয়েই পড়েছি, তখন স্বামী যেমন রাখুক, যেখানেই রাখুক, যেভাবেই রাখুক না কেন, সেটাই আমার কাছে স্বর্গ। রুক্মিণীর কথার টানে আবেগের চেয়েও ভয়ের সুরটা বেশ স্পষ্ট। তবে সিদ্ধার্থ জানে যে রুক্মিণী তাকে কতটা ভালোবাসে। রুক্মিণীর কোনো কিছুরই অভাব রাখবে না সে। তবে মনের মধ্যে একটা ভয় জমাট বেঁধে রইলই। আবেগপ্রবণ হয়ে রুক্মিণীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এসে বলল, যবে থেকে তোমার আর আমার 4 হাত এক হয়েছে, তবে থেকেই জানবে আমি তোমার সব দায়িত্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছি। জীবনে যে কোনো ঝড়ই আসুক না কেন, মোকাবিলা করবার মতো শক্তি আমার আছে। আমাকে তুমি আর 5টা স্বামীর মতো ভেবো না। তুমি শুধু আমার স্ত্রী নও, আমার স্বপ্নও বটে। আমি তোমার মধ্যে আমার বেঁচে থাকার সম্ভাবনাকে খুঁজে পেয়েছি। রুক্মিণী লজ্জা পেয়ে হাতটা সরিয়ে নিল। মুখে না বললেও সে জানে সিদ্ধার্থর বলা সব কথা সত্যি। নিজের চেয়েও সে তাকে বেশি বিশ্বাস করে বলেই ওর হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। দুবারও ভাববার প্রয়োজন পড়েনি। শহর কলকাতার একরাশ জলছবি মনের কোণে গচ্ছিত রেখেই এগিয়ে চলল রুক্মিণী। কলকাতা স্টেশনের কাছে এসেই টানা রিক্সাটা থামল। খুব একটা বেশি কিছু নেয়নি ওরা। পরনের কিছু জামা কাপড় আর দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। একটা ধমক না খেলে হয়তো পোটলির সংখ্যা বেড়ে 10 থেকে 20, এমনকি 25-এও দাঁড়াতে পারত। তবে রুক্মিণীকে বোঝাতে খুব বেশি কথা খরচ করতে হলো না। এমনিতে মেয়েটি খুবই বুদ্ধিমতী। এ প্রসঙ্গে বলে রাখি, ধমকটা সিদ্ধার্থ নয়, দিয়েছিলেন তার শ্বশুরমশাই। গোড়া ব্যবসায়ী মানুষ কিনা, প্রয়োজনের অধিক জিনিসপত্র নিয়ে গেলে ভার বহনের জন্য আবার কুলির বন্দোবস্ত করতে হতে পারে। ফলে টাকার হিসেবটা অনেক আগেই কষে রেখেছিলেন তিনি। বাপের মুখের উপরে কথা বলার ক্ষমতাটা আজও অর্জন করে উঠতে পারেনি সিদ্ধার্থ। তাই চুপচাপ কথাগুলি শুনে নিতেই হয়েছিল। এখন সর্বসাকুল্যে মোট 10খানা পুঁটলি আর দুজনের 2টি টিনের সুটকেস। সামনে একজন কুলি এসে হাজির হয়ে গেল। বাবু, এই নতুন বউ নিয়ে কোথায় চললেন? আসেন, আপনাদের মালগুলো স্টেশন পর্যন্ত পৌঁছে দিই। কথাটা একটু বেসুরো শোনালেও শহর কলকাতার ছাপোষা বাঙালিদের মুখে এর থেকে বেশি কিছু আশানুতীত নয়। রুক্মিণী বেশ গম্ভীর। এমনিতেই শহর ছেড়ে দূর দেশে পাড়ি দিতে হচ্ছে, তারপর আবার এত ধকল, শরীরে দিলে হয়। ওখান থেকে সরে গিয়ে সিদ্ধার্থর পাশ ঘেঁষে দাঁড়ালো সে। রিক্সাওয়ালাকে পাওনা গন্ডা মিটিয়ে দেবার পর কুলিটিকে সিদ্ধার্থ বলল, চলুন তবে একে একে মালগুলো পৌঁছে দিন। মাল বলতে এই 2টো টিনের সুটকেস আর 5টা পুটলি। বাকিগুলো আমরাই হাতে করে নিয়ে নিতে পারবো, ও এমন কিছু নয়। কি আছে বাবু এই টিনের সুটকেসে? এত ভারী। রুক্মিণী এবার ইচ্ছে না হলেও মুখটা খুলল। সে যাই থাকুক না কেন বাবু, দেখতেই তো পাচ্ছেন নতুন সংসার পেতেছি। 2-10টা জিনিস এমনিই নিতে হয় বেশি, না হলে কোনটা হাতের কাছে পাবো কোনটা পাবো না কে বলতে পারে বলুন তো?
সে তো ঠিক কথাই বলেছেন মা ঠাকুরন। রুক্মিণীকে দেখতে একেবারে দুর্গা প্রতিমার মতো, তাই মা ঠাকুরন এই শব্দটা তার সাথে বেশ ভালোই যায়। ঘড়ির দিকে তাকাতেই সিদ্ধার্থ দেখল তখন 12:45 বাজে, অর্থাৎ হাতে আর 15 মিনিট সময়। মালগুলোকে পা চালিয়ে নিয়ে যেতে বলল। ঠিক যেখানে ওদের কামরাটা পড়বে সেখানেই এসে সবকিছু রাখলো লোকটা। সিদ্ধার্থ রুক্মিণীকে বলল, তুমি ওই চেয়ারটাতে গিয়ে আপাতত বসো, ট্রেন এখনো আসেনি, আসতে আসতে তা প্রায় আরো 10 মিনিট সময় লাগবে। রুক্মিণী পাশের চেয়ারটাতে গিয়ে বসে পড়ল। ওর পড়াশোনার বড় ইচ্ছে, তবে তাড়াহুড়ো করে কোনো রকমে 12 ক্লাসের পরীক্ষাটাতে উত্তীর্ণ হতেই পেরেছিল। তারপর এই শুভ দেখার কাজ শেষ। কিন্তু পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হওয়ার অদম্য ইচ্ছাটার কথা সে বিয়ের রাতেই সিদ্ধার্থকে জানিয়ে দিয়েছিল। গ্রামে গঞ্জে ভালো স্কুল কলেজের অভাব, তবে সে কিছু পাঠ্যপুস্তক নিজেই কিনে নিয়েছে। নিজের অর্জিত জ্ঞানের দ্বারা অন্তত ইংরেজি আর বিজ্ঞান শিক্ষাটা যে সে ভালোভাবেই দিতে পারবে এ বিষয়ে তার কোনো সংশয় নেই। দেখতে দেখতে ট্রেনের হুইসেলটা বেজে উঠল। কুলিকে পাওনা টাকাগুলো মিটিয়ে দিতেই বাক্স প্যাটরাগুলোকে একটা জায়গায় জড়ো করতে লাগলো সিদ্ধার্থ। কলকাতা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে 10 মিনিটের মতো। এর মধ্যেই তল্পিতল্পাগুলিকে ট্রেনের ভিতর তুলে ফেলতে হবে। সব কাজ সুষ্ঠুভাবে সমাপনের পরেই ট্রেনের হুইসেলটা বেজে উঠল। ট্রেন ছেড়ে দিল মলুয়াগঞ্জের উদ্দেশ্যে। কামরা এসে বসলো দুজনে। জানালার ধারে সিটখানা প্রথমেই কবজা করে নিল রুক্মিণী। জানলা দিয়ে পথ দেখার আনন্দকে সে হারাতে চায় না, তবে জানলাটা তুলতে গিয়ে চোখে পড়ল হাতের দিকে। ডান হাতের শাখাটা ভেঙে গেছে। বিয়ের পর শাখা ভাঙা অমঙ্গলের চিহ্ন। কথাটা শুনেই চমকে উঠল রুক্মিণী। সিদ্ধার্থরও চোখ গেল সেদিকে। একজন সাধু এসে দাঁড়িয়েছেন। তার গন্তব্য জিয়ানপুর, বললেন লোকটি। আপনি কি আমায় কথাগুলো বললেন? হ্যাঁ, তোমাকেই বললাম মা, হাতের শাখাটা ভেঙে গেছে। সেটাকে খেয়াল আছে তোমার? একদম লক্ষ্য করিনি আমি। সত্যি তো, শাখা সিঁদুর অক্ষয় থাকলে তবেই স্বামীর অমঙ্গলকে রোধ করা যায়, মা বলতেন। স্বামীর অমঙ্গলের কথা কেন ভাবছ? তোমার অমঙ্গল তো হতে পারে, বললেন সাধু। আগে এরকম তো শুনিনি। তবে হ্যাঁ, স্বামী অমঙ্গল হলে সেটা আমারই অমঙ্গল, কারণ এখন আমাদের দুজনের জীবনই কম বেশি এক সূত্রে বাঁধা। সাধু মহারাজ স্থির দৃষ্টিতে রুক্মিণীর দিকেই তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ওর কথাগুলির মধ্যে এক অদ্ভুত ঐশ্বরিক শক্তির আভাস পেলেন তিনি। তুমি ঠিকই বলেছ মা, তবে এবারের বিপদটা একটু অন্যরকম। জীবনের ঝুঁকি নেই ঠিকই, তবে অনেক ধকল সহ্য করতে হবে, অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে দুজনকেই, তারপর মুক্তি। কথাটা শোনা মাত্রই চমকে উঠল রুক্মিণী। ট্রেন তখন রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। মাঠ ঘাট সীমানা পেরিয়ে গ্রামের কাঁচা রাস্তা ঘেঁষে দৌড়চ্ছে। তবে ভয় পেও না তুমি, তুমি তো লক্ষ্মীমন্ত। সাব্রস্ত গ্রামটিকে উদ্ধারের জন্যেই তোমার ওখানে যাওয়া নির্ধারিত হয়েছে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না মহারাজ। শোকস্তব্ধ কণ্ঠে কথাগুলি বলে উঠল সিদ্ধার্থ। সব কিছু আগে থেকে ঠিক করা যায় না বাবা, আগে থেকে কোনো কিছু বলাও যায় না। সময় আসুক, তোমরা এমনিতেই সব কিছু বুঝতে পারবে। সাধুটি নিজের কথাগুলি শেষ করেই জানালার দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে লাগলেন। সিদ্ধার্থ বুঝল ভদ্রলোকটি অল্প কথার মানুষ,
তাই খুব বেশি কথা বাড়াতে চাইলেন না। ঘন্টা তিনেকের পথ। বিভিন্ন স্টেশনে থামতে থামতে জিয়ানপুর এসে দাঁড়ালো ট্রেনটা। এর পরের স্টেশনই মলুয়াগঞ্জ। জিয়ানপুরেই নেমে গেলেন সেই সাধু। যাবার সময় রুক্মিণী আর সিদ্ধার্থকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলেন। সিদ্ধার্থ লোকটির চোখের ইশারা বুঝতে না পারলেও রুক্মিণী আন্দাজ করতে পেরেছিল। ছোটবেলায় ঠিক এইরকমই এক দুর্ঘটনার শিকার হতে হয়েছিল তাকে। এক সাধুর অভিশাপে নিঃশেষিত হয়েছিল তার দিদির সংসার। তার দিদি এসবে তেমন বিশ্বাস করত না, সমস্ত কিছুকে গুজব বলে মনে করত। মা বাপের অগাধ বারণ সত্ত্বেও বলাই কাকার ছেলেটিকে পালিয়ে বিয়ে করে নিয়েছিল। ছেলেটির অভিশপ্ত জীবনকে নাকি নিজেই বদলে ফেলবে। ছেলেটির ভাগ্যে ছিল বিপত্নিক হবার দোষ। বিয়ের দিন রাতেই মুখে রক্ত উঠে মারা গেল দিদি। তার আগের দিন রাতে এক ভয়ঙ্কর স্বপ্নাদেশ পেয়ে ভয়ে একেবারে কাঠ হয়ে গেছিল রুক্মিণী। দিদিকে সাবধান করার আগেই সে বাড়ি থেকে পালিয়েছিল সেদিন রাতেই। ঠিক তার পরের দিনই ঘটেছিল এমন দুর্ঘটনা। দিদির মৃত শরীরটা যেদিন চোখের সামনে নিয়ে এলো গ্রামের সবাই, তারপর থেকে রুক্মিণীর এক নতুন বিকার ধরল। মাঝে মাঝেই ভাবনায় ভেসে সে চলে যেত ওই জায়গায়। নিজেকে অপরাধী বলে মনে হতো। সবটা জানা সত্ত্বেও সে নিজের দিদিকে রক্ষা করতে পারেনি। তারপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল সে। মাঝে মাঝে ঘুমের মধ্যে এরকম ভয়ানক স্বপ্ন দেখে উঠে পড়তে লাগলো রুক্মিণী। রুক্মিণীর এই রোগের কথা জানে সিদ্ধার্থ। ডাক্তার যতটা সম্ভব কম মানসিক কষ্ট দিতে বলেছিলেন তাকে, না হলে পরবর্তীকালে এটাই আবার মারণ রোগের আকার ধারণ করতে পারে। বিবাহের সময় রুক্মিণীর মা সবার অলক্ষ্যে তার হাত ধরে অনুরোধ করেছিলেন মেয়েকে আজীবন রক্ষা করার জন্য। সেই দায়ভার মাথা পেতে নিয়েছিল সে। রুক্মিণী যে একটি কঠিন মানসিক রোগে আক্রান্ত এটি জানা সত্ত্বেও তাকে বিয়ে করেছিল সিদ্ধার্থ। তার বিশ্বাস ছিল ভালোবাসার দ্বারা সব কিছুকে জয় করা যায়। আর এ তো সামান্য মানসিক রোগ। এমনিতে মেয়েটি একেবারেই স্বাভাবিক থাকে, কিন্তু ঘুমের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখে ফেললেই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে চিকিৎসার দ্বারা রুক্মিণী এখন অনেকটাই সুস্থ। তার জীবনের ফাঁড়াটা এখনো পুরোপুরি কাটেনি। নানান কথা ভাবতে ভাবতেই হঠাৎ ট্রেন এসে থামলো মলুয়াগঞ্জ স্টেশনে। ঘড়িতে তখন বিকেল 5টা। স্টেশন চত্বর একেবারে খাঁ খাঁ করছে। প্রায় সন্ধে হয়। গ্রাম্য পরিবেশ, সন্ধ্যের পরেই লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ট্রেন থেকে নেমে পড়ল দুজনে। ট্রেন থেকে নামতেই আরেক বিপদের সম্মুখীন হতে হলো। কর্কশ শব্দে মেঘ গর্জন করে উঠল। বিক্ষিপ্ত বৃষ্টির ফোঁটাগুলি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। তাড়াতাড়ি রুক্মিণীকে সঙ্গে নিয়ে কার শেডের তলায় এসে দাঁড়ালো সিদ্ধার্থ। বৃষ্টির ছাঁটে গায়ের জামা কাপড়ের অনেকটা অংশই প্রায় ভিজে গেছিল। ঈশ্বরের কৃপা দৃষ্টি না থাকলে সেদিন হয়তো আর শেষ রক্ষা পাওয়া সম্ভব ছিল না। দূরে পথের বুক ছিঁড়ে একটি রিকশাকে ওই পথে এগিয়ে আসতে দেখল সিদ্ধার্থ। শিগগিরই চলো রুক্মিণী, এই মালগুলোকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে। রিক্সাটাকে ধরতে পারলে তবেই আস্তানায় পৌঁছানো যাবে। পরিস্থিতি সঙ্গীন তা বলার অপেক্ষা রাখে না। জিনিসপত্রগুলোকে সাথে নিয়ে এগোতে লাগলো ওরা। রিকশার নাগাল পেতে পেতে শরীরের অর্ধেক অংশ প্রায় ভিজে গেল দুজনের। ও ভাই, আরে ও ভাই, শুনতে পাচ্ছেন? কে বলেন তো? আরে আরে এদিকটায় দেখুন। হ্যাঁ, আসতেছি দাদাবাবু, একটু সবুর করুন। রিকশাটা এসে থামতেই কোনো রকমে মালগুলিকে তুলে ফেললো সিদ্ধার্থ। আরে আরে কি করতেছেনটা কি? আপনারা কারা আর কোথায় বা যাবেন? সেসব পরে বলছি, আগে চলো তো বাপু। সিদ্ধার্থর মনে তখন একটাই চিন্তা, কতক্ষণে পৌঁছতে পারবো গন্তব্যে। এই দুর্যোগের হাত থেকে বাঁচার সম্বল এখন নিরাপদ একটা আশ্রয়। রিকশাওয়ালা বেঁকে বসল। মাফ করবেন বাবু, এমন দুর্যোগ মাথায় নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনারা বরং অন্য কোনো উপায় খুঁজে নিন। আরে বাবা, দেখতেই তো পারছো আমরা দুজনেই ভিজে গেছি।
সঙ্গে আমার স্ত্রী না থাকলে এত চিন্তার কিছু ছিল না। আমি একা পুরুষ মানুষ, পদব্রজ গন্তব্যে না হয় পৌঁছে যেতাম। তবে এখন কোনো উপায় নেই। আমাদের এই বিপদের দিনে একটু সাহায্য করুন না দাদা, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। রুক্মিণীর কণ্ঠস্বরটা কানে যেতেই লোকটি ওর মুখের দিকে তাকালেন। বৃষ্টির তীব্রতা বেশি থাকায় ওর মুখটা স্পষ্ট দেখতে পেলেন না তিনি। তবে মেয়ে মানুষকে অসুবিধায় ফেলে এই দুর্যোগের দিনে নিজের সুবিধার কথা ভাবাটাও কোনো মনুষ্যত্বের কাজ নয়। আচ্ছা বেশ, আসুন তবে। রিক্সাওয়ালার রাজি হয়ে যাওয়াটা সেদিন সিদ্ধার্থর কাছে সাপে বর পাওয়ার মতোই ছিল। তা কোথায় যাবেন আপনারা? মলুয়াগঞ্জের কোটালি পাড়ায়, ওখানে চ্যাটার্জিদের যে ভিটেটা পড়ে রয়েছে, সেখানে গিয়েই উঠবো আমরা। তা এত বাড়ি থাকতে ওই বাড়িটাতেই কেন থাকবার সিদ্ধান্ত নিলেন আপনারা? আসলে তাড়াহুড়োতে তখন ওটাই পেয়েছিলাম। আমার এক বন্ধু এখানকার বাসিন্দা, বহুদিন ধরেই চ্যাটার্জিদের সাথে ওর আলাপ পরিচয় ছিল। ওরা চলে যাওয়ার পর এক প্রকার ওকেই সব কিছুর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বলতে পারেন তারপর থেকে বাড়িটার দেখাশোনার কাজটা ওকেই সামলাতে হয়। তা উনি কি ওখানেই থাকেন? না, উনি পাশে থাকেন, তবে আমার জন্য থাকবার বন্দোবস্ত করে দিয়েছেন। বাড়িটা তো বেশ বড়, কত বড় উঠোন, গাছপালা, পুকুর, প্রায় সব কিছুই আছে। হ্যাঁ, অনেক বড় বাড়ি। শুনেছি চ্যাটার্জিরা একসময় জমিদার ছিলেন, তবে এখানকার বাস্তু ভিটেখানি বেচে বুঝে এখন অন্যত্র চলে গেছে। তা আপনার বন্ধুটি আপনার জন্য অনেক বড় উপকারই করেছে, কি বলুন? হ্যাঁ, তা করেছে বই কি, না হলে এই অজপাড়া গায়ে ভালো বাড়ির সন্ধান পাওয়া খুবই মুশকিল ছিল। তা আপনাদের এখন কোথায় নিয়ে যাব? আপনার বন্ধুর ভিটেতে নাকি চ্যাটার্জিদের ভিটেতে? ওই চ্যাটার্জিদের বাড়িতেই নিয়ে চলুন। আমার বন্ধুটি ওখানেই অপেক্ষা করবেন বলেছিলেন। দাদা, এই নিন আপনার টাকাটা। না না, থাক বাবু, আপনারা হলেন গিয়ে শহুরে মানুষ, আর মা ঠাকুরুন যেন স্বয়ং লক্ষ্মী প্রতিমা। ওনার কথাকে কিভাবে ফেলবো বলেন তো? দুর্যোগের দিনে মানুষকে সাহায্য করেছি, এটাই অনেক বড় কথা। অর্থ নিয়ে আপনাদেরকে ছোট করতে পারবো না। সব কিছুর মূল্য হয় না বাবু। মূল্যের অতীত যদি কিছু থাকে তাহলে জানবেন তা হলো মনুষ্যত্ব। কি মা ঠাকুরুন, ঠিক কইলাম তো? গ্রামের মানুষের মন এখনো কত স্বচ্ছ, কত মায়া বেষ্টন করে রয়েছে তাদের হৃদয়কে। এই দুর্যোগের দিনে লোকটিকে সব থেকে বেশি কষ্ট ওঠাতে হয়েছে। তা সত্ত্বেও কতখানি মায়ার শরীর হলে এমনটা বলতে পারে কেউ। রুক্মিণী লোকটিকে হাত জোর করে শুভেচ্ছা জানালো। আমি তাহলে এগোলাম বাবু, সাবধানে থাকবেন। যদি প্রাণ থাকে তাহলে আবার দেখা হবে। আমরা বরং ওই ছাউনিতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি রুক্মিণী। তমাল হয়তো এসেই পড়বে। এই দুর্যোগের দিনে বাড়ি থেকে বোধহয় বেরোতে পারিনি, না হলে এতক্ষণে তার এসে পড়ারই কথা ছিল। রুক্মিণীর চোখ তখন উল্টো দিকের পুকুরটার দিকে। অন্ধকারাচ্ছন্ন পুকুরটার ধারে এসে বেশ কিছু জোনাকি আলো বিচ্ছুরিত করে চলেছে। জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে আলো আধারির খেলায় বেশ কিছুটা জায়গা স্পষ্ট হয়ে উঠেছে। জায়গাটি চোখের আড়ালে থাকলেও মনের অন্ধকারকে দূর করে নির্ভেদে তাকানোর সত্যকেই বাঁচিয়ে রেখেছে। যত দূর চোখ যায় শুধু অন্ধকার, তবু একটা পাশ বেশ উজ্জ্বল। সেই আলোর মাঝ বরাবরই যেন উঁকি মারছে কোনো মুখ, কোনো মেয়ের মুখ। রাস্তা দিয়ে আস্তে আস্তেও বহুবার তাকে দেখতে পেয়েছে রুক্মিণী, কিন্তু আলিয়ার মতোই একবার দেখা দিয়ে ঘন অন্ধকারের মায়াবী আচ্ছন্নতায় নিজেকে বারে বারে লুকিয়ে ফেলেছে সে। অথচ রুক্মিণীর দৃষ্টি সেদিকেই স্থির হয়ে রয়েছে। কারুর উপস্থিতির আভাস বেশ স্পষ্ট, কেউ যেন তাকে কিছু বলতে চাইছে। তবে কি সে ভুল দেখেছে এতক্ষণ? কি হলো রুক্মিণী, ওদিকে তাকিয়ে কি দেখছো? একটা মেয়ে আমাকে দেখছে। কি, ওই গভীর অন্ধকারের মধ্যে তুমি কাউকে দেখছো? সেটাও আমায় বিশ্বাস করতে হবে? করতে হবে বই কি। এদিকে একবারটি এসো,
তুমিও আশা করি তাকে দেখতে পাবে। এটা রসিকতা করবার সময় নয় রুক্মিণী, ওখানে কেউ নেই, আমি বলছি শোনো। আরে তমাল যে, সেই কতক্ষণ ধরে আমি আর তোর বৌদি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, সে খেয়াল আছে কি? হ্যাঁ, আসলে বৃষ্টির দিনে এদিকে আসতে একটু দেরি হয়ে গেল। এসো, তোমাদের ভিতরে নিয়ে যাই। আহা রুক্মিণী, অনেক হয়েছে। কথায় কথায় এত ভয় পেলে চলে বলো তো? এখন আমাদের এই তল্লাটে থাকতে হবে। সিদ্ধার্থর কথায় একটু মনোযোগটা বিচ্ছিন্ন হলো রুক্মিণীর, তবে মনটা পড়ে সেই দিকেই। রুক্মিণীর দৃষ্টিটা সরতেই চোখ গেল বাড়ির কার্নিশের দিকে। একটা ধূসর রঙের পেঁচা বড় বড় চোখ করে তাকিয়েছিল তার দিকে। হুতুম পেঁচা বৌদি, গ্রামে গঞ্জে এসব অনেক দেখবেন। এসো, তোমরা দুজন ভিতরে এসো। আচ্ছা, তোমাকেও তুমি করে কেন বলে? তুমি তো ওকে তুই করেই বলো। রুক্মিণী তমালকে জিজ্ঞেস করলো। আসলে বৌদি, তোমার স্বামীটি আমার থেকে বয়সে 2 বছরের বড়, সেই জন্য আমি ওনাকে তুমি করেই সম্বোধন করি। উনি আমার থেকে সিনিয়র, তাই তুই করে ডাকেন। আমার তাতে কোনো আপত্তি নেই। রুক্মিণী তমালের দিকে সলজ্জ ভঙ্গিতে একটু হেসে উঠল। এতক্ষণে তাও একজনকে পাওয়া গেছে যার সাথে দুদণ্ড গল্প গুজব করা যেতে পারে, না হলে গ্রামের এই বিষণ্ণতা তাকে যেন এক প্রকার গ্রাস করতে আসছিল। অন্যদিকে এই বর্ষার বৃষ্টি আর প্যাচপ্যাচে কাদা, তার সাথে একটা গুমোটনি পরিবেশ। যাক, এই জায়গাটা এসে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। ঘরের ভিতর এসে পৌঁছলো ওরা। বিশাল বড় উঠোন, গোলাকৃতি বাড়িটা। ঘরের সংখ্যা খুব বেশি নয়। বাড়ির একটা দিক অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের জন্য এই একটা দিক কেন খোলা হলো? আমি তো পুরো বাড়িটাই চেয়েছিলাম। আসলে রুক্মিণীর বড় বাড়িতে থাকার অভ্যেস, খোলামেলা পরিবেশটাই ওর সব থেকে বেশি পছন্দ। কিন্তু এখন তো দেখছি শুধুমাত্র বাড়িটার একটা দিকই খুলে দেওয়া হয়েছে। আসলে ওই দিকটা অনেকটাই অংশ ভেঙে চুরে গেছে, তাই ওই দিকটা গেলে জীবনের ঝুঁকি হতে পারে। সেই জন্যেই শুধুমাত্র আস্ত রয়েছে যে দিকটা, সেদিকটাতেই অতিথিদের দেওয়া হয়েছে। বুঝতেই পারছো, আমাকে চাটুর্যদের কথা মেনে চলতে হয়। যদি উপায় থাকতো তাহলে আমি নিশ্চয়ই গোটা বাড়িতেই তোমাদের থাকার বন্দোবস্ত করে দিতে পারতাম। তমাল কথাগুলো বলল সিদ্ধার্থ আর রুক্মিণীকে। রুক্মিণী এতক্ষণ ওদের কথা শুনছিল, তারপর বলে উঠল, আচ্ছা বেশ, তো এই ঢের হয়েছে। এরকম অজপাড়া গায়ে যে এত সুন্দর একটা থাকবার ব্যবস্থা হয়েছে, সেটাই বা কম কি? বড় বাড়ি নিয়ে শোক করে কোনো লাভ নেই। আর বড় বাড়ি হলে আমারই অসুবিধে হতো, সবটা দেখাশুনো তো আমাকেই করতে হবে, তাই না? এটাই বেশ ভালো হয়েছে। রুক্মিণীর মুখে হাসি দেখতে চেয়েছিল সিদ্ধার্থ। তার যখন আপত্তি নেই, সুতরাং এ বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো। সিদ্ধার্থ বিষয়টা মেনে নিল। আচ্ছা, চলো তবে তোমরা ঘরে গিয়ে বসো। আমি তোমাদের মালপত্রগুলোকে ঘরে দিয়ে যাচ্ছি, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। যতটুকু যা পারি সেই দিয়েই ঠিক করেছি তোমাদের করে খাওয়াবো। একবার তোমরাও দেখো আমার হাতের রান্না কীরকম। ঘরের মধ্যে এসে জিনিসপত্রগুলো দিয়ে গেল তমাল। স্নানঘরে গিয়ে মুখ হাত পা ধুয়ে নিল ওরা দুজনে। এরপর তমালের সাথে রান্নাঘরের দিকটায় গেল রুক্মিণী। হাতে হাতে কিছুটা সাহায্য করে দিলে বেশ অনেকটাই সুরাহা হবে, এই ভেবেই ওই দিকটায় যাওয়া। রুক্মিণী কুটনোগুলোকে কেটে দিল, তারপর তমাল বেশ গুছিয়ে রান্নার কাজ শেষ করলো। ঘড়িতে তখন বাজে রাত 10টা। তমালের হাতে হাতে সমস্ত কাজগুলো করে দিল রুক্মিণী। এমনিতে মেয়েটি একেবারেই ঘরোয়া, খুব কাজের মানুষ, সাত চড়ে রা নেই। চুপচাপ এই গ্রাম্য পরিবেশেও কি সুন্দর করে সবকিছুকে মানিয়ে নিয়েছে সে, দেখে অবাক হতে হয়। খাওয়া শেষ হলে তমাল বলল, বাসন মাজতে হবে না বৌদি, আগামীকাল কাজের লোক আসবে, সেই সব করে দেবে। আপনি বরং বিশ্রাম করুন। আমিও চলি এখন, বুঝলেন? বেশ অনেকটাই রাত হলো, আমার বাড়ি যেতে যেতে 10-15 মিনিট তো লাগবেই।
যদিও খুব বেশি দূরে নয়, তবুও বাড়িতে বউ আর বাচ্চা মেয়ে রয়েছে, তাদেরকে একা ফেলে এসেছি। না হলে আজকের রাতটা না হয় আপনাদের সাথেই আড্ডা দিতাম। সে না হয় আরেকদিন হবে খন। আজকে এমনিতেই তুই এত পরিশ্রম করেছিস, বাড়িতে বৌদিও হয়তো এতক্ষণে চিন্তা শুরু করে দিয়েছেন। আজকে আয়, আগামীকাল এসে আমাদের গোটা বাড়িটা না হয় একবার ঘুরিয়ে দেখিয়ে দিস, কেমন? সিদ্ধার্থ বলে উঠল। সে আর বলতে। হ্যাঁ, তবে একটাই অনুরোধ, রাতের বেলা বাড়ির বাইরে যাবেন না, কেমন? বাইরে ঘন জঙ্গলের অন্ধকার, খালি চোখে কিছুই দেখা যায় না, সেই জন্যই বারণ করলাম। এছাড়া ঘরের মধ্যেই আপনাদের প্রয়োজনের যাবতীয় জিনিসপত্র রাখা রয়েছে। অন্তত আজকের রাতটা বেশ ভালোভাবেই কেটে যাবে আপনাদের, কাজেই অসুবিধা নেই। তমালের চঞ্চলতা রুক্মিণীকে বেশ ভাবিয়ে তুলল। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আজকের রাতে আমরা এমনিতেই খুব ক্লান্ত, তারপর এতক্ষণের ধকল সহ্য করতে হয়েছে, বিছানায় পড়লেই আর কারোর কোনো হুঁশ থাকবে না। আপনি বরং সাবধানে যান, আগামীকাল আপনার সাথে দেখা হবে, কেমন? রুক্মিণী এই স্বল্প সময়ের মধ্যেই তমালের সাথে বেশ ভালোই সখ্যতা বানিয়ে ফেলেছে দেখে সিদ্ধার্থর বেশ ভালোই লাগলো। রাতে দুজনেই ঘুমিয়ে পড়ল। বৃষ্টি অবিরাম পড়েই চলেছে, মেঘ গর্জন করেই চলেছে। হঠাৎ জানলার কপাটটা খুলে গেল। রুক্মিণীর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘরের চারদিকটা অন্ধকার, ঘরের আলোটাও হঠাৎ নিভে গেছে। গ্রামে হয়তো কারেন্ট চলে গেছে। জানলার দিকটায় চোখ পড়তেই আবার আতঙ্কে শিহরিত হলো রুক্মিণী। সোজা উঠে গেল জানলাটার দিকে। জানলার কাছে যেতেই বাইরের জোলো হাওয়া গায়ে এসে লাগলো। আবার চোখ গেল সামনের পুকুরটার দিকে। মনে হলো আবার যেন কোনো মেয়ে ঝোপের আড়াল থেকে তাকে দেখছে। ওই তো সে, এবারে চাহনিটা যেন চোখে এসে মিটল রুক্মিণীর। সিদ্ধার্থর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখল রুক্মিণী নেই। বুকটা ভয়তে কেঁপে উঠল। জানলার দিকে চোখ যেতেই থমকে গেল সে। জানলার সামনে দাঁড়িয়ে রুক্মিণী অবাক দৃষ্টিতে কি যেন দেখছে। আবার কি তাহলে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল ওর? শরীর কি খারাপ লাগছে? এটারই ভয় পাচ্ছিলাম আমি। কিন্তু এত রাতে ডাক্তারি বা পাই কোথায়? কি আশ্চর্য, এত রাতে না ঘুমিয়ে ওখানে কি করছে ও? একে তো অন্ধকার, তার উপর সামনেই জানলার কাছে অপরাজিতা ফুলের লতানো ডালপালা এবং বৃষ্টির ফোঁটা ঘোলাটে করে রেখেছে বাইরের জগৎ। তবুও কেমন মগ্ন হয়ে বাইরে তাকিয়ে আছে মেয়েটা। রুক্মিণীর নামটা ধরে ডাকতে গিয়েও থেমে যায় সিদ্ধার্থ। গুনগুন শব্দ ভেসে আসছে, টেনে টেনে বাচ্চাদের মতন গান গাইছে রুক্মিণী। চুলগুলো হাওয়ায় উড়ছে। পুরোটা না বুঝলেও কিছু শব্দ বোধগম্য। সাথে সাথেই কোথাও বাজ পড়ল, বিদ্যুৎ চমকে আলোয় ঝলকে উঠল সমস্ত ঘর। রুক্মিণী মূর্তির মতন ঘুরে দাঁড়ালো। এই রুক্মিণী, ওখানে কি করছো? রুক্মিণী চমকে উঠল। সিদ্ধার্থ চোখ পিটপিট করে তাকিয়ে আছে। কি হলো, ভয় পেয়েছো? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চায় সিদ্ধার্থ। এমনি ঘুম আসছিল না গো, বৃষ্টি দেখছিলাম। চাপা কণ্ঠে বলল রুক্মিণী। ওহো, এসো শুয়ে পড়ো, আমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। রুক্মিণী বাধ্য মেয়ের মতন এসে শুয়ে পড়ল। সিদ্ধার্থ ওর চুলে আলতো হাত বুলোতে থাকলো। একসময় রুক্মিণীর নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সিদ্ধার্থ চিন্তিত হয়ে রুক্মিণীর ঘুমন্ত অবয়বের দিকে তাকিয়ে রইল। মেয়েটা ওষুধগুলো ঠিকভাবেই তো খাচ্ছে, আগের মতন দিদিকে দেখছে, এটাও বলে না বেশ কয়েকদিন হলো। আবার কি হলো? ঘুমের ঘোরে রুক্মিণী বিড়বিড় করে কিছু বলল। সিদ্ধার্থ অতি সাবধানে নিকটে কান বাড়ালো। না, কিছুই বোঝা গেল না। বাতি নিভিয়ে ঘুমের প্রস্তুতি নিল সে। রাত বড় রহস্যময়। রাতের সাথে পুরো পৃথিবী রহস্যময় হয়ে ওঠে। ওই তো
জানলার কাছে লতানো গাছের ডাল যে শব্দ করছে ওটাকেও অস্বাভাবিক লাগে সিদ্ধার্থর। সকাল হতেই আবার সব স্বাভাবিক হয়ে গেল। বাইরে পাখির কিচিরমিচির শব্দে যখন ঘুমটা ভাঙল, সিদ্ধার্থ তখন পাশ ফিরে দেখল রুক্মিণী নেই। আড়মোড়া ভাঙতে গিয়ে হঠাৎ মনে পড়ল গত রাতের বিপর্যয়ের কথা। তরাক করে লাফ মেরে খাট থেকে নেমে রুক্মিণী রুক্মিণী করে তারস্বরে চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এলো সিদ্ধার্থ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে পাওয়া গেল না, তখন বাইরের বড় বাগান থেকে কার যেন চিৎকারের আওয়াজ পেল সিদ্ধার্থ। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই চোখ পড়ল একটি বিড়ালের দিকে। সাদা ধপধপে একটা বিড়াল বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। রুক্মিণী না? হ্যাঁ, সেই তো। এতক্ষণে প্রাণে বল পেল সিদ্ধার্থ। প্রতিদিন প্রাক্কালে ঘুম থেকে ওঠার অভ্যেস, তবে গতকালের ধকলটাই শরীরে বেশ ব্যথা হয়েছে। তাছাড়া রবিবার হওয়ায় অফিসের তাড়াও ছিল না, সেই জন্যই বেলা করে একটু ঘুমিয়ে নিচ্ছিল সে। কিন্তু রুক্মিণীকে নিয়ে চিন্তাটাই এখন তার জীবনের প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। রুক্মিণীকে স্বাভাবিক অবস্থায় দেখে অনেকটাই স্বস্তি অনুভব করছিল সিদ্ধার্থ। কিন্তু পাশের ওই ছিপছিপে শ্যামলা মেয়েটিকে, রুক্মিণী তো ওর সাথে বেশ খেলাও করছে। ওর নাম আসিফা। গলার আওয়াজটা পেতেই চমকে উঠল সিদ্ধার্থ। পাশ ফিরতেই দেখল তমাল এসে হাজির হয়েছে। আরে তুই এখানে? তাই বল, আমি তো এক প্রকার ভয় পেয়ে গেছিলাম। আরে না না, আমি তো বলেইছিলাম আজকে সকালে আসবো। তা কটা বাজে খেয়াল আছে? তমাল বলে উঠল। হ্যাঁ, কটা আর হবে? 6টা কিংবা খুব বেশি হলে 7টা। 9টা। হ্যাঁ, সে কি? হ্যাঁ দাদা। ও, ওই জন্যই রুক্মিণী উঠে পড়েছিল, আমি ওকে পাশে দেখতে পাইনি। এমনিতেই ওর সকাল সকাল ওঠার অভ্যেস, তাই এখানেও হয়তো উঠে পড়েছে। আর তাছাড়া বাড়ির বাগান ঘুরে দেখবার খুব শখ ছিল, আমাকে কালকেই বলছিল। আমি বললাম সকালবেলায় দেখে নিও, তাই সকাল হতে না হতেই দেখো নেমে পড়েছে ময়দানে। যা বলেছ, গতকাল থেকেই লক্ষ্য করছি বৌদির স্বভাবটা কিন্তু বেশ ডানপিটে গোছের। হ্যাঁ, একা একাই সব কিছু সামলে নেবার একটা ক্ষমতা আছে তার। হ্যাঁ, সে তো থাকবেই, গ্রামের মেয়ে বলে কথা। 59-64টা ঘরের কাজ তাকে জানতে হয় বই কি। আর শুধু জানতে হয় এমনটা নয়, তাতে বেশ নিপুণও হতে হয়। সে তো তুমি ঠিকই বলছো, তবে সত্যি ধন্যী মেয়ে বটে। আমি অবাক হয়ে গেছিলাম প্রথম দেখাতেই। যেমন সুন্দরী তেমন গুণবতী। এই খবরদার, নজর দিবি না বলছি। ধুর, কি যে বলো না তুমি। আচ্ছা, ওই লোকটা কে রে, যে বাগানের অসমান ঘাসগুলোকে বসে বসে কাটছে? ওনার সাথেই তো তোমার আলাপ করিয়ে দেব। ওনার নাম কুড়িকুল্লা চাচা, এই চ্যাটার্জিদের বহু পুরনো ভৃত্য। তাই নাকি? হ্যাঁ, ওই মেয়েটি ওনারই মেয়ে। ওর নাম আসিফা, বছর 25-এর মেয়ে। চাচার আরও 2 ছেলে আছে, তারপর এই মেয়ে। মেয়েটির গায়ের রং শ্যামলা বলে গ্রামের কোনো ছেলেই ওকে পছন্দ করে না। এটাই চাচার কষ্ট। কিন্তু নিয়তিকে কে আর খণ্ডাতে পেরেছে বলো? যাও বা একজনের সাথে বিয়ে ঠিক হলো, সেও আবার গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেল বিয়ের দিন রাতেই। লগ্ন ভ্রষ্টা হয়ে গেল মেয়েটি। সে কি, এত কিছু হয়েছে ওই বাচ্চা মেয়েটার সাথে? কি বা বয়স ওর? ইস, ভাবলেই কষ্টে বুকটা ফেটে যায়। হ্যাঁ, এমনই কপাল গো। গ্রামের সবাই তারপর থেকেই ওকে কুলটা বলেই জানে। তোরা কেন ওর একটা ব্যবস্থা করে দিসনি এতদিনে? কেউ কি অপয়া হয়ে জন্মায়? সমাজের চোখে মেয়েদের অপয়া সাজিয়ে রেখে দেওয়াটাই জানবি একটা ধর্ম। কিছু হলেই সব দোষ গিয়ে বর্তায় বাড়ির মেয়েদের উপরে। আচ্ছা আচ্ছা, ভাগ্য কি কেউ লিখে নিয়ে আসে?
এই এই আমি কি জানতাম আমার কোনোদিন বিয়ে হবে, রুক্মিণীর মতো একজন জীবন সঙ্গিনীকে নিজের জীবনে পাবো। আমিও ভাবতাম মানুষের মধ্যে পারফেকশনের অভাব আছে, কিন্তু রুক্মিণীকে দেখার পর থেকে আমার সে ভাবনা সম্পূর্ণ মুছে গেছে। সে আর কি করা যাবে, এমনিতেই মেয়েটিকে সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, তারপর আমি পরপুরুষ হয়ে ওর পাশে গিয়ে দাঁড়াতে গেলে পরিস্থিতি অনেক বেশি সঙ্গীন হয়ে যেতে পারে। এটা তো আর শহর কলকাতা নয়, গ্রামাঞ্চলে এখনো মানুষের মনে কুসংস্কার ভরে রয়েছে। তবু আমি নেপথ্যে থেকে পরোক্ষভাবে মেয়েটার জন্য কিছু করার চেষ্টা করেছি। তা কি করেছিস শুনি? ওর বাবা কুড়িকুল্লা আজ বহু বছর হলো চ্যাটার্জিদের বাগানে মালি হিসেবে কাজ করে। আমি চ্যাটার্জিদের কাছে সুপারিশ করে এই মেয়েটিকে একটা কাজে ঢুকিয়ে দিয়েছিলাম। যতদিন চ্যাটার্জিরা এখানে ছিল আসিফা ওদের সকলের দেখাশোনা করত, এমনকি ঘর গোছানো আর রান্নাটাও সেই সামলাত। মেয়েটা তেমন লেখাপড়া শেখেনি, তাই ওকে কলম পেশার কোনো কাজে ঢোকাতেও পারলাম না, না হলে হয়তো সেটাই করতাম। এখন থেকে ও বৌদির দেখাশোনা করবে আর রান্না বান্নার কাজেও সাহায্য করে দেবে। বৌদির তো তেমন কোনো সঙ্গীও নেই, তুমি অফিসে বেরিয়ে গেলে এই এত বড় বাড়িতে বৌদির সময় কাটবে কি করে? আসিফা থাকলে তার সাথে গল্পগুজব করে বেশ ভালোই সময়টা কেটে যাবে। সে ভালোই করেছিস, আমি বেশ কিছু টাকার সাহায্য করব। আর শুধু তাই নয়, আমার দপ্তরে একজন ভালো ছেলেও আছে, দেখি ওর সাথে যদি বিয়ের বন্দোবস্ত করতে পারি আসিফার। সিদ্ধার্থর গলায় তখন কর্তব্যের সুর। বা তাহলে তো খুব ভালো হয়, ও ওর এই অভিশপ্ত জীবন থেকেও মুক্তি পায়। পুরুষ মানুষকে হয়তো আসিফা এখন অভিনেতা মনে করে বলে আমার বিশ্বাস। আমি দেবতা হতে না পারলেও অন্তত অসুর হব না, এটুকু কথা দিতে পারি। সিদ্ধার্থর মুখের দিকে বিস্মিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইল তমাল। সত্যি এই মানুষটা সবার থেকেই আলাদা। ছি ছি, এই কথা আবার বলতে হয় নাকি? এসো আমি তোমার সাথে আলাপ করিয়ে দিই। চাচা, এই দেখো কাকে নিয়ে এসেছি। ইনি হলেন সিদ্ধার্থ ব্যানার্জি, রুক্মিণীর স্বামী। ইনি এখন থেকে এই বাড়িটিতেই থাকবেন। কুড়িকুল্লা বলল, অনেক মেহেরবানি সাহেব, আপনি খুব বড় মনের মানুষ। এই তমাল সাহেবের কাছে আপনার সম্পর্কে অনেক কথাই শুনেছি। আরে ওসব কিছু না, যাক, আসিফা আজ থেকে রুক্মিণীর সহকারী ও বান্ধবী হিসাবে এখানে থাকবে, আমাকে তমাল সবটাই বলেছে। সিদ্ধার্থ লক্ষ্য করল আসিফার চোখটা তখন ছলছল করছে। পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এলো আসিফা। হে মা, হে কি করছো? আমি তোমার দাদার মতন, আমার দ্বারা যেটুকু করা সম্ভব আমি নিশ্চয়ই করব। শুধু আমার স্ত্রীকে একটু সাবধানে রেখো, এটুকুই অনুরোধ। আপনি একদম কোনো চিন্তা করবেন না দাদা, রুক্মিণী আমার ছোট বোনের মতো। আমি আজ থেকে ওর দিদি, আবার ওর খেলার সাথীও বলতে পারেন। ওটা কি? সিদ্ধার্থ জিজ্ঞেস করলো আসিফাকে। আমার পোষা বিড়াল মক্কু, রুক্মিণীরও তাকে না ভারী পছন্দ হয়েছে। দেখুন না ওর সাথেই কেমন খেলছে সে। রুক্মিণী তখন খেলায় মত্ত। কুড়িকুল্লা বললেন, রুক্মিণী আমার মেয়ের মতোই, অরে আমি আশীর্বাদ চোখেই দেখব। সিদ্ধার্থ স্নান করতে চলে গেল। রুক্মিণী তখন খেলায় মত্ত। আসিফা আর মুক্কুর সাথে এখন থেকে তাহলে বেশ ভালোই সময়টা কেটে যাবে ওর। ওদেরকে হাসি খুশি দেখে মনটা ভরে উঠল কুড়িকুল্লার। যাক, মেয়েটা এতদিন বাদে একটু হাসতে তো পারলো। বেলা পড়ে এলো। কুড়িকুল্লার চাচা তখনও বাগান পরিষ্কার করছেন। ওনাকে দেখে রুক্মিণীর প্রথমেই ভীষণ অবাক লেগেছিল। লোকটার মধ্যে যেন কেমন একটা রহস্য রয়েছে। কথায় কথায় কাজ করতে করতে কি যেন ভাবছেন লোকটা। মনের মধ্যে এক প্রখর দুশ্চিন্তা। বিকেলের হালকা রোদ এসে পড়ছে গোটা বাগানটায়। কি অপরূপ সেই দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারা যায় না। রুক্মিণীকে দেখতে অসাধারণ লাগছে। চোখ ফেরাতে পারল না সিদ্ধার্থ।
সিদ্ধার্থ রুক্মিণীকে অনুরোধের সুরে বলল, চলো একটু ওদিকটায় ঘুরে আসি, একঘেয়ে বাড়ির ভিতরে থাকতে থাকতে দমটা বন্ধ হয়ে আসছে। রুক্মিণীও মনে মনে তেমনটাই চাইছিল। গতকাল থেকেই তার গ্রামের আশপাশটা ঘুরে দেখার খুব ইচ্ছে। সিদ্ধার্থ যখন সাথেই আছে তখন আর ভয় কি। রুক্মিণী মনে মনে ভাবল, অনেকক্ষণ ওই মেয়েটার সাথেও তার সাক্ষাৎ হয়নি, বাড়ির বাইরে গেলে যদি আরেকবার তাকে দেখতে পাওয়া যায়। সিদ্ধার্থর কথায় রাজি হয়ে যায় রুক্মিণী। তারপরে দুজনেই বেরিয়ে পড়ে সন্ধেটা উপভোগ করতে। বিকেলের আলতো রোদ গলে গলে ঝরছে সব কিছুতে, চারদিকে সোনালি আভা, বাতাসে রুক্মিণীর দীর্ঘ চুল এলোমেলো উঠছে। সেগুলো ঠিক করতেই সিদ্ধার্থর কোন এক কথায় খিলখিলিয়ে হেসে গড়িয়ে পড়ে রুক্মিণী। দূর থেকে ওদের দেখলেই মনে হয়, বা বেশ তো সুখী এরা। কুড়িকুল্লা চাচা হাঁটুর ওপর দুহাত রেখে বাগানে বসে আছে। ওনাকে দেখে রুক্মিণীর প্রথমেই ভীষণ অবাক লেগেছিল। লোকটার মধ্যে যেন কেমন একটা রহস্য রয়েছে। কুড়িকুল্লা তার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। বয়স প্রায় 60 ছাড়িয়েছে। মানুষের বাড়িতে ছুটা কাজ করে পেট চালায় লোকটি। পৈতৃক ভিটে থাকলেও বন বাজারে ঘুরেই সময় কাটে তার। তিনকুলে কেউ নেই। লম্বাটে মুখ, ভাঙা চোয়াল, হ্যাংলা শরীর, ভীষণ লম্বা। এমন স্বাস্থ্যের অধিকারী হয়েও এই বয়সে শরীরে অনবদ্য শক্তি তার। চোখ দুটো সারাক্ষণ ঝকঝক করছে। কান্নার আগের মুহূর্তে মানুষের চোখ যেমন রূপ ধারণ করে ঠিক তেমন। লোকটার সাথে সকালের দিকে কথা হলেও এতটা ভালোভাবে লক্ষ্য করেনি সিদ্ধার্থ। রুক্মিণী এমনিতেও একটু সন্দেহবাতিক। অল্প কিছুতেই তার বড্ড ভয় ধরে যায়। এখন এই লোকটিকে দেখেও হয়তো তেমনটাই কিছু আঁচ করেছে সে। লোকটা বাগান পরিষ্কার করে চলে যাবে রুক্মিণী। সেই সকাল থেকে কাজ করছে, সঙ্গে আসিফাও আছে, কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছি না। তবে ও আজকের পর থেকে তোমার সাথেই থাকবে, এই বাড়িতেই। আগামীকাল থেকেই আমায় স্টেশনে ছুটতে হবে। রাস্তার হাল তো নিজের চোখে দেখলেই। সাইকেলেই আপাতত যাতায়াত সারতে হবে। সকাল 9টায় বেরোবো, ফিরতে ফিরতে প্রায় সন্ধে। ততক্ষণ আসিফাই হবে তোমার অসময়ের সঙ্গী। আচ্ছা বেশ। বলেই রুক্মিণী বাগান বরাবর এগিয়ে গেল। এরপর কুড়িকুল্লা সহ বাগান পরিষ্কারে লেগে গেল। সিদ্ধার্থ তাদের সাথে যোগ দিল। একদিনেই বাড়ি পরিষ্কার হইব না, আমি আগামীকাল আবার আসুমনে। হ্যাঁ, ঘাসের গোড়ায় কাঁচি চালাতে চালাতে বলে কুড়িকুল্লা। কুড়িকুল্লা বেশ স্বাভাবিকভাবে তার কাজ চালিয়ে যেতে লাগলো। মাঝে গুনগুন করে গানও গাইল। সেই গানের কোনো শব্দ বোধগম্য নয়। মীরা আর চোখে কুড়িকুল্লাকে দেখছে। লোকটাকে কেন যেন রহস্যময় মনে হচ্ছে। কেন কে জানে। পুরো বাড়ি গোছগাছ করতে পাক্কা 10 দিন লেগে গেল। বাগানের আগাছা, বুনো লতা পাতা ছেঁটে একদম পরিপাটি করে ফেলা হয়েছে। বাগান, ঘরের ভেতর সহ চারপাশ ঝকঝকে তকতকে। ও হ্যাঁ, রুক্মিণীর বিড়াল ছানার কথা তো বলাই হয়নি। বাগান পরিষ্কার করার সময় কোথা থেকে যেন বেরিয়ে এলো ওটা। টুকটুক করে হেঁটে বেড়ানো বিড়ালটি অল্পতেই পোষ মেনে গেল। সকাল থেকে ওর সাথেই তো খেলা করছিল রুক্মিণী। আসিফার কাছে মক্কু বিড়াল নয়, সন্তান সম, যাকে বলে বুকের মাংস। সেদিনই বাজার থেকে কাঠের কুঠুরি আনিয়ে বাগানের এক কোণে রাখা হলো। সেখানেই বসত হলো মুক্কুর। সবকিছু গুছিয়ে আসতেই সিদ্ধার্থ অফিসে নিয়মিত হয়ে পড়ল। আসিফা নামের 25 বছর বয়সী মেয়েটা রুক্মিণীর নিত্যদিনের সঙ্গিনী এখন। মাঝে মাঝে কুড়িকুল্লা এসে খোঁজ খবর নিচ্ছে এবং টুকিটাকি ফরমায়েশ খাটছে। শুরুতে লোকটাকে অস্বাভাবিক মনে হলেও এখন ভালোই মনে হচ্ছে রুক্মিণীর। এই তো সেদিন বিকেলে বাগানের মৃদু রোদে বসে রুক্মিণী এবং আসিফাকে অনেক গল্প শোনালো কুড়িকুল্লা। লোকটা এই গ্রামে বংশ পরম্পরায় রয়েছে। এই গ্রামের অনেক অতীত ইতিহাসের সাথে তার পরিচয় রয়েছে বহুদিনের। রোজ একটা করে গল্প শুনে সময়টা ভালোভাবেই কেটে যাচ্ছিল রুক্মিণীর। আসিফা যতক্ষণ ঘরের কাজ করত ততক্ষণ কুড়িকুল্লার গল্পই ছিল
রুক্মিণীর সময় অতিবাহিত করার প্রধান উপকরণ। কুড়িকুল্লার থেকে শোনা গল্পগুলো সে সিদ্ধার্থকেও বলতো, তবে সবটা নয়, কিছুটা। কিছুটা সত্য আর কিছুটা নিজের কল্পনা দিয়ে সাজিয়ে রং চড়িয়ে। পাছে তার স্বামীটি যদি তাকে সন্দেহ করে, আবার কুড়িকুল্লা ওর মাথায় বিষ ঢোকাচ্ছে ভেবে যদি তাকে বাড়িতে আসতে না দেয়, তাহলে তো আর এসব গল্প শুনতেই পাবে না সে। একদিন কুড়িকুল্লা এমন একটি গল্প রুক্মিণীকে শোনালো যা তার মনের মধ্যে এক দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেল। গল্পটা শুনতে গল্পের মতো লাগলেও রুক্মিণীর যেন মনে হলো সে সবকিছুই চোখের সামনে দেখতে পাচ্ছে, অবিশ্বাস্যকর কিছুকে আবার যেন অনুভব করতে পারছে। কুড়িকুল্লার ভাষ্য অনুযায়ী প্রায় 3 যুগেরও আগের কথা। এই এলাকায় এত জনপদ ছিল না তখন। পাশের ঘাটশিয়ালির জঙ্গলটা ছিল আরো বিস্তৃত এবং ঘন। সেখানেই বসবাস ছিল নিশিখেকর। লোকে তাকে এই নামে চিনলেও প্রকৃত নাম ছিল ভৃঙ্গরাজ। সকলে তাকে ভৃঙ্গরাজ তান্ত্রিক নামেই ডাকত। মানুষ হলেও শয়তানের উপাসনা করে এই ব্যক্তি। রূপান্তরিত হয়েছিল ভয়ঙ্কর পিশাচ সাধকে। জঙ্গলের ভেতরে প্রাচীন একটা রক্তমুখী জবার গাছ ছিল। কোনো এক অদ্ভুত কারণে সারা বছরই তাতে ফুল ফুটে থাকত। সেই গাছের ধার ঘেঁষে ছিল একটি দিঘি। দিঘি ভর্তি রক্তরঙা জবা ফুল ভাসত বলেই নাম ছিল লাল দিঘি। ওখানেই এই পিশাচ সাধকের আস্তানা গড়ে উঠেছিল। লাল দিঘির পাশেই ছিল এই সাধকের কুটির। সেই কুটিরের আশপাশে ছিল অজস্র হিংস্র জন্তুর আড্ডাখানা। অনেকে এদের নরপিশাচ বলেও ডাকত। এরা সকলেই নাকি পিশাচ সাধকের কথা মেনে চলত। এরা কেউই নাকি জীবিত নয়, পিশাচ এদের মেরে নিজের কাজে লাগাতো। জঙ্গলের ওই দিকটা নাকি কোনো সাধারণ মানুষের বসবাসের উপযোগী স্থান ছিল না। কেউ নাকি ওখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারেনি। প্রতি বছর এক বিশেষ রাত্রিতে গুম হতো যে কোনো তরুণী কন্যা। চতুর্দশী অমাবস্যার দিনকেই নাকি গায়েব হয়ে যেত গ্রামের মেয়েরা। একে একে গ্রামের প্রায় সকল পরিবারগুলোই মেয়েদের হারাচ্ছিল। 18 থেকে 20 বছরের মেয়েরাই ছিল এই পিশাচের শিকার। রুক্মিণী মগ্ন হয়ে কুড়িকুল্লার কথাগুলি শুনছিল। আচ্ছা, ওটা কি কোনো চতুর্দশী অমাবস্যায় হতো? হ্যাঁ, প্রতি চতুর্দশী অমাবস্যায়। আচ্ছা, এই নিশিখেও কি এখনো আছে? না 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 না, সাধনার শেষ পর্যায়ে ভৃঙ্গরাজ শয়তানের বাসনা পূরণ করতে পারে নাই। তাই শেষমেশ শয়তানের ক্রোধের শিকার হইয়েই মরতে হয়েছিল তারে। তা কি বাসনা তার পূরণ হয়নি? কৌতূহলী কণ্ঠে জানতে চায় রুক্মিণী। শেষ মাইয়াটারে সে উপাসনায় বলি দিতে পারে নাই। সম্ভবত মাইয়াটা পালাইয়া গেছিল গিয়া। আর ওই যে জবা গাছ আর লাল দিঘি, ওগুলো এখনো কি আছে? না, নাই। শয়তানটা মরার পর ওগুলাও নষ্ট হইয়া গেছে গিয়া। জবা গাছটা মইরা গেছে, দিঘিটা ভরাট হইয়া গেছে। আপনি এত কিছু জানেন কিভাবে? অবাক কণ্ঠে জিজ্ঞেস করল রুক্মিণী। না, তেমন কিছু তো জানি না। শীতল কণ্ঠে বলেই উঠে দাঁড়ালো কুড়িকুল্লা। চলে যাচ্ছেন? আচ্ছা, পিশাচ সাধকের নাম নিশিখেকো ছিল কেন? সে কি তরুণীদের লাশগুলো খেয়ে ফেলতো? আগে না, মৃত শরীরগুলান বনের শিয়াল দিয়া খাওয়াইতো। এইটাও সাধনার অংশ ছিল। বন্য শিয়াল দিয়ে খাওয়াতো? দৃশ্যটা কল্পনা করতেই রুক্মিণীর গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি যাই বলেই হনহনিয়ে হাঁটা শুরু করলো কুড়িকুল্লা। রুক্মিণীর দৃষ্টি আসিফার দিকে যেতেই
দেখলো ভয় এতটুকু হয়ে গেছে মেয়েটা। কি গো দিদি, ভয় পেলে? হুম। ছোট্ট করে জবাব দেয় আসিফা। ধুর, ভয় পাচ্ছ কেন? উনি তো নিজেই বললেন এই ঘটনা অনেক বছর আগের। সেও আবার সত্যি কিনা কে জানে। এমন বন জঙ্গল ঘেরা জায়গাগুলোতেও অনেক রকম মিথ্যা ঘটনা ঘটে, বুঝলে? বলেই রুক্মিণী বাড়ির পিছনের দিকে তাকালো। ওই তো ছোট দেয়ালের পরে দূরে ঘন বনের উপর সন্ধ্যা নামছে। সেদিকে তাকিয়ে ভেতরটা কেমন কেঁপে উঠল তার। দৃষ্টি ফেরাতে গিয়েও পারল না। কোনো এক আশ্চর্য শক্তি বাধ্য করছে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থাকতে। বোন, ঘরে চলো, সন্ধে নামতেছে যে। রুক্মিণী যেন অন্য জগতে ছিল। আসিফার কথায় ঘোর কাটতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। বারান্দার চৌকাঠ পার হতেই পেছন ফেরে আবার। অন্ধকারে কুয়াশার মতন ঝাপসা হয়ে আসছে দূরের বন। সেখান থেকেই যেন কোন অশুভ আহ্বান হাতছানি দিচ্ছে। রুক্মিণী দ্রুত পা চালাতে গিয়ে দরজার কপাটে ঠোকা খেল। মাগো বলে মৃদু চিৎকার করে সে। আসিফা ততক্ষণে ঘরে ঢুকে জ্বালিয়ে দিয়েছে সমস্ত বাতি। নিকষ আকাশে নক্ষত্র জ্বলে ওঠার মতোই ঝলমলিয়ে ওঠে বাড়িটি। দরজায় আওয়াজ হলো। কে? আমি সিদ্ধার্থ। ও, তুমি এসে গেছো? আমিও তাহলে রান্নাঘরের দিকে যাই রুক্মিণী। হ্যাঁ, যাও দিদি। আসিফা সেদিন আর এই বিষয়ে কোনো কথা বলল না। রুক্মিণীও ব্যস্ত হয়ে পড়ল সিদ্ধার্থকে নিয়ে। পরের দিন খুব ভোরেই অফিসে চলে যেতে হলো সিদ্ধার্থকে। রুক্মিণীর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসিফাও একটু বাইরে গেল বাজার করে আনতে। রুক্মিণীর ঘুমটা ভাঙল। ঘরের কাজ করতে করতে সেদিন বেলা হয়ে গেল। আসিফার শরীরটা সেদিন ভালো ছিল না, ফলে সে ঘরেই ছিল। রুক্মিণী খাওয়া দাওয়া সেরে মুক্কুকে নিয়ে বাগানে খেলা করছিল। হঠাৎ মুক্কু বাগানের বাইরে চলে গেল। রুক্মিণী ওকে লক্ষ্য করে দৌড়তে শুরু করলো। সেদিন কুড়িকুল্লা নিজেও আসেনি, শরীরটা ভালো নেই। সকালবেলা তমাল এসে খবর দিয়ে গেছিল। আকাশ কালো হয়ে এলো, মেঘের গর্জন। রুক্মিণী এগিয়ে চলল মুক্কুকে লক্ষ্য করে। গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণ হয়েই চলেছে। গায়ের রাস্তাও একেবারেই পিছল। কখন যে মুক্কুকে খুঁজতে খুঁজতে ঘাটশিয়ালির জঙ্গলের সীমানার কাছে এসে পৌঁছেছে সে তার কোনো হদিশই নেই। ভেজা মাটিতে পা দিতেই শিহরণ বয়ে গেল শরীরে। দিন রাত বৃষ্টি হওয়ায় মাটি অনেক নরম, হাঁটতে বেশ আরাম লাগছে। যদিও গাছের পাতা পচিয়ে সেঁটে আছে তাতে, আর অনেক সময় পা পিছলেও যাচ্ছে। কিছুটা পথ এগোতেই মাটির পথ শেষ হয়ে শুরু হলো ঘাস, বুনো লতাযুক্ত জংলি পথ। পথটি ধীরে ধীরে গিয়ে মিশেছে গহীন বনে। ওদিকটায় বনটা আরো বেশি ঘন, কিছুই দেখা যাচ্ছে না। কেবল বড় বড় কিছু গাছ মাথা উঁচু করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। রুক্মিণী শেষবারের মতন পেছন ফিরে তাকালো। বাবা, বেশ দূরে চলে এসেছে। এখান থেকে বাড়ির চিমনিও দেখা যাচ্ছে না। কিছুটা ভয় গ্রাস করলো তাকে, তবুও সেটা নাকচ করে দিয়ে সাবধানতার সাথে এগোতে থাকলো সে। এখানে সেখানে কাঁটালতা বিদ্যমান, যা কিনা জামাতে আটকে যাচ্ছে। পায়ের অবস্থাও বেগতিক, কেটে গেছে অনেক জায়গায়। এভাবেই ভিন্ন এক অভিজ্ঞতাকে সঙ্গী করে একসময় টুপ করে বনের ভেতর ঢুকে পড়ল রুক্মিণী। মুক্কুর খোঁজে, নাকি অন্য কোনো রহস্যের টানে? কু 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 স্বরে একটি অদ্ভুত পাখি থেমে থেমে ডেকে উঠল কোথাও। পাখিগুলো মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল ওই উপত্যকার দিকে, যেন কোন নতুন অস্তিত্বের খোঁজে সর্বহারারা যেভাবে ছুটে বেড়ায় ঠিক তেমন ভাবেই। অবাক দৃষ্টিতে দেখতে থাকলো রুক্মিণী। বাড়ি ফেরার কথা তার আর মনেই নেই। সত্যিই কি ঘাটশিয়ালির জঙ্গলে সেই ভৃঙ্গরাজ বাবার অস্তিত্ব আজও আছে? মনের গহীন কোণে শুধু একই চিন্তা প্রত্যাবৃত হতে লাগলো। গুটি গুটি পায়ে এগোতে লাগলো রুক্মিণী।
সেই সাথে পাল্লা দিয়ে পাতার শনশন শব্দ মিশতে থাকলো। কানের ধার ঘেঁষেই যেন কেউ চলে গেল, ভয়ার্ত এক অনুভূতি। রুক্মিণী বনের বেশ ভেতরেই চলে এসেছে। ঘন গাছগুলোর ফাঁক ফোকর দিয়ে বহু কসরত করে আলোর রেখা উঁকে দিচ্ছে। তার নাগাল পাওয়া বেশ কঠিন। পারিপার্শ্বিক পরিবেশটা নিথর ভঙ্গিমায় আহ্বান করেই চলেছে। নিশ্চিদ্রতাকে ভেদ করে এখন শুধুই সামনের দিকে এগোতে হবে তাকে। আচ্ছা, এই যে এভাবে এতটা গহীনে চলে এলো, সে ফিরে যেতে পারবে তো? রাস্তাটা ভুলে গেল? কি করা যায় ভাবতে থাকে রুক্মিণী। অবশেষে একটি দুর্বল বুদ্ধি অনুযায়ী ঝোপঝাড় থেকে গাছের ডাল ভেঙে নিল। এরপর যে পথ দিয়ে এগোতে থাকলো, সে পথে ঘাস মাড়িয়ে মাটির ওপর ডাল দিয়ে দাগ দিতে লাগলো, পাছে ফেরার সময় যাতে পথের নিশানাটা থেকে যায়। হারিয়ে গেলে এই পথে বেঁচে বেরোনোর আর কোনো উপায় অবশিষ্ট নেই। তবে কিছুটা পথ পেরিয়ে এসে সে হাঁপিয়ে ওঠে। এভাবে হয় নাকি? ডালটা সজোরে ছুঁড়ে ফেলে দিল রুক্মিণী। দরকার নেই কোনো চিহ্নের, কোনো নির্দিষ্ট জিনিস মনে রাখলেই হবে। যেভাবে এসেছিল সেভাবে ফিরে যাবে। 7-5 ভাবতে ভাবতেই সুবিশাল এক গাছের নিচে এসে দাঁড়ালো সে। সে কি? অবাক বিস্ময়ে সামনে তাকিয়ে থাকে রুক্মিণী। ওর দু চোখ বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই এটা ওর মস্তিষ্কের ভ্রান্ত কল্পনা। নিশ্চয়ই ওষুধগুলো কোনো প্রকার কাজ করছে না। আবার কি তবে কোনো দিবা স্বপ্ন দেখছে সে? কুড়িকুল্লা চাচা তাহলে ঠিকই বলেছিলেন। এখানে সত্যি লাল দিঘি আছে। আজও রয়েছে এর অস্তিত্ব। আজও এখানে রক্তজবা ফুটে থাকে। এত বড় সত্যিটা আজ ওর দেখাতে ইচ্ছে করছে কুড়িকুল্লাকে, আসিফাকেও, আর সব থেকে বেশি করে সিদ্ধার্থকে। ফুলগুলো হাতে তুলে দেখতে থাকে রুক্মিণী। জবার রসে গোটা দিঘির জল একেবারে লাল হয়ে গেছে। চারিদিকে শ্যাওলা, তবুও যেন মনে হচ্ছে এখানে কেউ থাকে। চাচার কথা অনুযায়ী জায়গাটা বহু শতাব্দী পুরনো হলেও এখনো যে এই অঞ্চলটিতে কেউ থাকেন তার প্রভাব বেশ স্পষ্ট। নিজের অজান্তে একটা ফুল হাতে নেয় রুক্মিণী। সাথে সাথে কারোর অট্টহাসির আওয়াজ ভেসে ওঠে ওই প্রান্ত থেকে। বনের মধ্যে কেউ আছে, কেউ নিশ্চিত আছে। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আকাশ বাতাস মুখরিত করে শুরু হলো মেঘের উত্তাল গর্জন। সব যেন কেন ওলট পালট হয়ে যেতে থাকে রুক্মিণীর। শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসতে থাকে। পা চালিয়ে তাড়াতাড়ি করে সরোবরের থেকে ডাঙায় ওঠার আপ্রাণ চেষ্টা করতে থাকে সে। বারবার মনে হয় পাগুলো যেন কেউ জড়িয়ে ফেলছে। জলের তলায় আগাছার শিকড়গুলো যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তার পাগুলিকে। তবুও পারে যে তাকে পৌঁছতেই হবে। আপ্রাণ চেষ্টা করতে থাকে রুক্মিণী। ছোট্ট সরোবরটা এখন আয়তনে এত বৃহৎ হয়ে গেল কিভাবে? সাঁতরাতে থাকে সে। চারিদিক থেকে ঘন্টার শব্দ ভেসে আসতে লাগলো রুক্মিণীর কানে। কেউ যেন এগিয়ে আসছে তার দিকে। চুপি চুপি কারোর পায়ের শব্দ ভেসে আসছে। ভয়ঙ্কর সেই ধ্বনি। তবে কি এখানেই তার জীবনের ইতি টানতে হবে? এ কেমন কঠিন বিপর্যয়ের সম্মুখীন হতে হলো তাকে। রুক্মিণী লক্ষ্য করল দূরে, বেশ দূরে ঘন্টা বাজালে যেমন শব্দ হয় তেমন শব্দ ভেসে আসছে, খুব ধীরে তবে সূক্ষ্ম। সম্মোহিতের মতন জলের গভীরে এগোতে থাকে রুক্মিণী। যতই ছোট্ট দ্বীপটির কাছাকাছি যাচ্ছে ততই ঘন্টার শব্দ স্পষ্ট হচ্ছে। সাঁতারের জন্য ডুব দেওয়ার আগের মুহূর্তে সে আবছায় অন্ধকারে দেখল গাছের কিছু ডালেই ধোঁয়ার মাঝে ঝুলছে ঘণ্টাগুলো। বেশ পাকা সাঁতারুর মতন গন্তব্যে চলে এলো রুক্মিণী। পুরো জায়গা জুড়ে গাছের শিকড় ফুলের পাপড়ির মতন ভাগে ভাগে জল অবধি নেমে গেছে। শিকড়ের ফাঁকে ফাঁকে সবুজ কচি ঘাস, যার সিংহভাগ জবা ফুলে ঢাকা। পরিবেশটা অপূর্ব মনে হলেও তাকে উপভোগ করার মতন মুহূর্ত বা সময় কোনোটাই নেই।
তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে না পারলে আজকে হয়তো প্রাণ হাতে করে আর ফেরা যাবে না। সিদ্ধার্থর কথাটা আজ কেমন যেন বারংবার মনের কোণে উঁকি দিচ্ছে রুক্মিণীর। কুড়িকুল্লার কথাটাও কেমন যেন ভাবিয়ে চলছে তাকে। সামনে কারোর উপস্থিতি নেই, অথচ স্পষ্টতই মনে হচ্ছে কেউ যেন অবশ্যই আছে এখানে, তার সাথে, তারই পাশে। রুক্মিণীর ভীষণ ঠান্ডা অনুভব হচ্ছে। এমনিতেই সমস্ত শরীর ভেজা, এর উপর বর্ষার সেই ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই কেঁপে উঠছে মেয়েটা। হাত দুটো বাচ্চাদের মতন বুকে গুটিয়ে গাছের গুঁড়ি ঘেঁষে বসল সে। কৌতূহল কিছুটা উবে গিয়ে সেখানে ভয় উদয় হয়েছে। ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপছে, শুধু মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছে। মন্থর গতিতে এগিয়ে আসছে তারই দিকে। তার পায়ের আওয়াজটা এখন অনেকটাই পরিষ্কার। চারপাশে তাকিয়ে বনের কোনো অংশই দেখতে পাচ্ছে না সে, যেন এক লাল সমুদ্রের ছোট্ট দ্বীপে সে হারিয়ে গেছে। অথচ অতটা দূরে তো ছিল না এই টিলাটি। হঠাৎ প্রচণ্ড শব্দে আঁতকে উঠে উপরের দিকে তাকালো রুক্মিণী। ওর চুল ছুঁয়েই ঘণ্টাগুলো তীব্রভাবে তুলছে, যেন সজোরে কেউ নাড়িয়ে দিচ্ছে ওগুলোকে। ভয় ছিটকে সরে এলো সে। মোহ বলতে আর কিছুই অবশিষ্ট নেই ভেতরে। নিজের ভুলের জন্য আফসোস হতে লাগলো। কোন দুঃখে যে এসেছিল এখানে। সত্যিই কি নিশিখেকোর বিনাশ হয়েছে, নাকি এখনো সত্যিই কি সে এগিয়ে আসছে তার অন্তিম বলিটা নিতে, যেটা অবশিষ্ট রেখেই মারা যেতে হয়েছিল তাকে? ভয়তে আবার কেঁপে উঠল রুক্মিণী। ভৃঙ্গরাজ তো আর জীবিত নেই, সে তো এখন আত্মা, তবে কোনো মঙ্গলদায়ী আত্মা নয়। অনিষ্টের আশায় আজও হয়তো সে লুকিয়ে আছে এই ঘাট শিয়ালির জঙ্গলে, অপেক্ষায় আছে নিজের শিকারের। মৃদু ছলাক ছলাক শব্দে ভাবনার তোড় ছিল তার। জলের দিকে তাকিয়ে বিস্ময় এবং আতঙ্কে স্থির হয়ে রইল রুক্মিণী। এ কি, কাকে দেখছি আমি? এই গভীর বনের মধ্যে কি কোনো মানুষের উপস্থিতি বিরাজ করতে পারে? তবে কি এ কোনো মায়াবিনী? নিজের মনকে বারে বারে জিজ্ঞাসা করতে থাকে রুক্মিণী। দিঘির জলে সমুদ্রের ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে, যেন কেউ জলের চাদর ধরে খেলা করছে। ওপার থেকে এপার অব্দি লাল ঢেউ এসেই আবার ওপারে ফিরে যাচ্ছে, তবে জলের ছিটে ফোঁটা কোথাও পড়ছে না। সবটাই ওই সরোবরের মধ্যেই সীমাবদ্ধ। কি আশ্চর্য! রুক্মিণী চাপা আতঙ্কে নিজেকে গাছের সাথে মিশিয়ে ফেলল। ট্রেনে সাক্ষাৎ হওয়া সেই সাধু মহারাজের কথাও মনে পড়ছে ওর। তারও যে বিপদের সম্ভাবনা আছে সে কথা বহু আগেই বলেছিলেন তিনি। হয়তো সাবধান করতে চেয়েছিলেন এখানে না আসবার জন্য। কিন্তু নিয়তির করুণ পরিহাস। কেন? চোখ ফেটে অশ্রু গড়ালো। অনেক চেষ্টার পরও কান্না থামছে না, থেমে থেমে হিচকির মতন হচ্ছে। কত ভালোবাসার সংসার তার, কেন ঘাড়ে এই সমস্যা টেনে নিল সে? অচেনাকে চেনার নেশা কখনো কখনো যে কতটা বিপদের সৃষ্টি করতে পারে তা ভেবেই কেঁপে উঠতে লাগলো রুক্মিণী। ঝপাং করে শব্দ হতেই সতর্ক হয়ে গেল রুক্মিণী। কিছু একটা পড়েছে জলে, বেশ ভারী। ততক্ষণে অবশ্য ঢেউ থেমে শান্ত হয়েছে দিঘি। কিন্তু কি পড়ল? ওই তো জলের একটি অংশের ফুলগুলো ভীষণভাবে তুলছে। সেদিকে হা হা করে কিছুক্ষণ চেয়ে রইল রুক্মিণী। সন্ধে হয়ে গেছে, গা ছমছমে পরিবেশ, কোথাও কোনো আলো নেই। বনের মধ্যে থেকে নানান রকমের আর্তনাদ ভেসে আসছে, তার সাথে ঝিঁঝি পোকার ডাক। এখন আকাশে মেঘ রয়েছে ঠিকই, তবে বৃষ্টির দাপটটা অনেকখানি কমেছে। সরোবরের লাল জলটা তখনও দুলছে। কিছু যেন এগিয়ে আসছে ওর দিকে। ভয় সিটিয়ে যাচ্ছে রুক্মিণী। ওর ইচ্ছে হচ্ছে চিৎকার করে এখান থেকে পালিয়ে যেতে। ওই তো একটি জন্তুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। লোমশ দুটো কান ভেসে উঠল জল ফুঁড়ে।
এরপর ভাসল জল জলে এক চোরা চোখ। বুকের ভেতর ধক করে ওঠে রুক্মিণীর। বন্য শেয়াল, নিশিখেকর বন্য শেয়াল, অজান্তেই বিড়বিড় করে উঠল রুক্মিণী। বর্ষার হাওয়া গায়ে এসে লাগতেই শিরায় হিমেল স্রোত বয়ে যাচ্ছে, অথচ কিছুই প্রত্যক্ষ করা যাচ্ছে না। ঠিক তখনই তাকে চমকে দিয়ে আশপাশের জল ফুঁড়ে ভেসে ওঠে আরো কয়েক জোড়া চোখ, কান। হিংস্রতায় গর্জে উঠতে উঠতে এগোচ্ছে ওগুলো। সবটাই কি চোখের ভুল? এই অন্ধকারের মধ্যেও জন্তুগুলোর লাল চোখের দৃষ্টি বেশ স্পষ্ট। তাক করে রয়েছে তারা। হঠাৎ করে তেড়ে আসতে পারে রুক্মিণীর দিকে যে কোনো মুহূর্তেই। চোখগুলোয় অদ্ভুত এক ধরনের চকচকে আলো। শিকারী সামনে পেলে যেমন হয় কোনো বন্য পশু, ঠিক তেমন। রুক্মিণী আর কিছু ভাবতেই পারছে না। ঘাটশিয়ালির এই ঘন জঙ্গলের মধ্যেই হয়তো প্রাণটা নিঃশেষিত হবে ওর। কোথাও পালাবার কোনো স্থান চোখে পড়েনি এখনো। রাস্তা বলতে কিছুই নেই, দুধারে শুধু পলাশের বন। তার পিছন দিয়েই উঠে গেছে লম্বা শাল গাছ। পালাতে হবে তাকে, যে করেই হোক, না হলে এখানেই প্রাণটা যাবে। বহু কষ্টে জড়তা কাটিয়ে পিছনের জলে ঝাঁপ দিল সে। ঠিক তখনই শেয়ালগুলোর হিংস্রতা আরো প্রকট রূপ ধারণ করলো। রুক্মিণী আপ্রাণ সাঁতার কেটে যাচ্ছে। একবার কোনো মতে পিছন ফিরতেই পাগলের মতন সাঁতারের দ্রুততা বাড়িয়ে দিল। জন্তুগুলো রীতিমতো ঝাঁপিয়ে এদিকে আসছে। কতক্ষণ এভাবে সাঁতার কাটছে মনে নেই। একসময় ভাগ্য সহায় এলো। রুক্মিণী পাড়ে উঠল এবং আর এক মুহূর্ত নষ্ট না করে দৌড়তে শুরু করে দিল। অভিমুখে দেখার মতন কিছুই নেই, শুধু একরাশ জমাট মাথা অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকলো সে। কোনো দিকে না তাকিয়ে সোজা পথের নির্দেশে প্রাণপণে পা চলতে থাকলো তার। অক্লান্ত পরিশ্রান্ত পা দুখানি থামানোর উপায় একেবারেই নেই। পিছনে মৃত্যু ধেয়ে আসছে। পেছনে ফেরবার প্রয়োজনও নেই। পদধ্বনির শব্দই বলে দেয় শেয়ালগুলো এখনো তার পিছু নিচ্ছে। ক্ষত বিক্ষত পা দুটো নিয়ে উদ্ভ্রান্তের মতন ছুটছে রুক্মিণী। অনেক সময় নিচু ডালপালার আঘাতে ছিলে যাচ্ছে গাল হাত। আবার পদতলে কাঁটা ফুটতেই কুঁকড়ে উঠছে। বুনোলতায় ঘষা খেয়ে পা জ্বলে যাচ্ছে। তবুও থেমে থাকলে চলবে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুটে চলেছে সে। গাছের মরা ডালে হোঁচট খেয়ে আছড়ে পড়ল রুক্মিণী। আর ঠিক তখনই তমালের কথাটা স্মরণে এলো। কথাটা মাথায় আসতেই কড়কড় শব্দে গর্জে উঠল মেঘটা। বৃষ্টিটা আবার শুরু হলো। অনেকটা রাস্তা এক নাগাড়ে দৌড়তে দৌড়তে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে রুক্মিণী। পাশেই নজরে পড়ল একটা গাছের ছাউনি। বেশ অনেকক্ষণ হয়ে গেল হিংস্র শেয়ালগুলো আর বোধহয় পিছু করছে না। ঠিক সেই সময় মনে পড়ল আর একটা কথা। কুড়িকুল্লা চাচা বলেছিলেন তান্ত্রিক ভৃঙ্গরাজ এমনকি তার পোষা শেয়ালগুলো কেউই আর জীবিত নেই। তবে তান্ত্রিকের দৃষ্টি যে এখনো তার উপর পড়েনি সেটাই বাঁচোয়া। ঈশ্বরকে একবার ধন্যবাদ জানালো রুক্মিণী। হঠাৎ একটা পচা গন্ধ নাকে এলো ওর। মনের মধ্যে ভয়ের এক আবহ তৈরি হলো রুক্মিণীর। এখন চিৎকার করে সাহায্য চাইতে ইচ্ছে করলেও কোনো উপায় নেই। হিতে আরো বিপরীত হবে। কুড়িকুল্লা কিংবা আসিফা কেউই সাথে নেই। শুধু শুধু তাদের চোখ এড়িয়ে এই বিপদ মাথায় করে এদিকে না আসতেই ভালো হতো। অন্যদিকে কুড়িকুল্লার ঘুম ভেঙে যায় এক প্রচণ্ড ভয়ের স্বপ্নে। কেউ যেন রুক্মিণীকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সে আর কেউ নয়, স্বয়ং ভৃঙ্গরাজ। স্বপ্নটি দেখা মাত্রই কুড়িকুল্লা দেরি না করে মুহূর্তে চলে আসেন রুক্মিণীর খোঁজে। আসিফা ঘরে তখন কাজ করছিল। অন্যদিকে সিদ্ধার্থ অফিস থেকে সবে ফিরেছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তখন তার দেখা পাওয়া গেল না। তখন কুড়িকুল্লা মাথায় হাত দিয়ে ঘরের দাওয়ায় বসে পড়লেন। এই যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হয়েছে। সিদ্ধার্থকে কিছু না বলেই জঙ্গলের প্রান্ত ধরে ছুটতে লাগলেন তিনি। তান্ত্রিকের প্রত্যাবর্তনে বিশ্বাসী না হলেও
তিনি এটুকু জানেন যে রুক্মিণীর অবশ্যই কোনো বিপদ হয়েছে। আবেগী মেয়েটা হয়তো সত্যের সাথে নিজেকে অবগত করার জন্যই ঘাটশিয়ালির জঙ্গলের দিকে দৌড়েছে। চাচা হাতে একটি হারিকেন নিয়ে বেরিয়েছিলেন। জঙ্গলের সীমানায় এসে পৌঁছতে তার চোখ পড়ল কিছু পায়ের ছাপের দিকে। হারিকেনের আলোটা অভিমুখে নিয়ে আসতেই তিনি চমকে উঠলেন। এমন স্থানে রুক্মিণী ছাড়া আর কেই বা আসতে পারে? জঙ্গলের রাস্তা ধরে এগোতে লাগলেন তিনি। জঙ্গলের গভীরে প্রবেশ না করলেও পাশের ঝোপগুলোকে দেখতে দেখতে এগোলেন। যেতে যেতে কিছু বুনো শিয়ালের কণ্ঠস্বর তার কানে এলো। এমন কণ্ঠস্বর এর আগে কোনোদিনও এই স্থানে শোনা যায়নি। তবে কি চতুর্দশী অমাবস্যার এই রাত্রিটা গ্রাস করে ফেলল মেয়েটিকে? হায় হায়, মনের মধ্যে যন্ত্রণাগুলিকে দানা বাঁধতে দিলেন না তিনি। কোথাও যেন এখনো ক্ষীণ একটি আশা রয়েই গেছে। বুনো পাতার গন্ধ নাকে আসতেই থমকে দাঁড়ালেন। ওনার মনে হলো এই পথেই কারোর পায়ের আওয়াজ ভেসে আসছে। তিনি হারিকেনের আলোটাকে কমিয়ে দিয়ে ওই স্থানে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ভাবলেন একটা না একটা উপায় ঠিকই বেরোবে। যদি ওনার অনুভূতি ভুল প্রমাণিত হয় তাহলে আবার নয় জঙ্গলের ওদিকটায় খুঁজে দেখবেন। রুক্মিণীর নামটা ঠোঁটের আগায় আসতেই থেমে যাচ্ছে। এই গহীন অরণ্যটিতে ওর নামটা সজোরে উচ্চারণের অর্থ হলো মৃত্যুকে আহ্বান করা। কে বলতে পারে উভয়ের বিপদের সম্ভাবনা আরো বেড়ে গেল। হঠাৎ তার চোখ পড়ল একটা গাছের দিকে। ওখানে কেউ যেন নিশানা এঁকে গেছে। কাছে যেতেই মনে হলো কেউ হাত দিয়ে কোনো নকশা কেটেছে। এবারে কুড়িকুল্লার সন্দেহটা অনেকটাই স্পষ্ট হয়ে গেল। তিনি ওই পথ ধরেই তাড়াতাড়ি এগোতে থাকলেন। অন্যদিকে রুক্মিণীও তখন হাঁপাচ্ছে। পায়ের চামড়া ছিলে গল গল করে রক্ত ঝরছে। ব্যথা ভুলে ভয়ে তখন পেছন ফিরে তাকায় সে। আশ্চর্য, শিয়ালগুলো নেই। অবাক হয়ে ফেলে আসা শূন্য পথের দিকে তাকিয়ে থাকে সে। এরপর যখন সামনে ফেরে তখন পাথর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে যায়, যেন বিদ্যুৎ গর্জে উঠছে। পায়ের চামড়া ছিলে গল গল করে রক্ত ঝরছে। ব্যথা ভুলে ভয়ে পেছনে ফিরে তাকায় সে। আশ্চর্য, শিয়ালগুলো নেই। অবাক হয়ে ফেলে আসা শূন্য পথের দিকে তাকিয়ে থাকে সে। এরপর যখন সামনে ফেরে তখন পাথর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে যায়, যেন বিদ্যুৎ গর্জে ওর ওপর পড়ছে। বাকরুদ্ধ হয়ে স্তম্ভিত চোখে তাকিয়ে থাকে সামনের অদ্ভুত মানুষটির দিকে। রক্তবর্ণের পোশাক পরিহিত একটি লোক, যার হাতে রয়েছে একটি রক্ত মাখানো খড়গ। ফোঁটা ফোঁটা রক্তগুলো চুঁয়ে পড়ছে খড়গের গা বেয়ে। বাম হস্তে সাপের মতো এঁকে বেঁকে যাওয়া একটি লাঠি। লাঠির মাথায় একটি লম্বাকৃতি বস্তু আটকানো রয়েছে, কোনো মরা পশুর মাথা। হাতের নখ গাছের শিকড়ের ন্যায় কালো এবং বেঁকে আছে। সেই আঙুলগুলো দিয়েই তিনি শক্ত করে চেপে রেখেছেন সেই লাঠিটাকে। কুচকুচে কালো অবয়বে চোখ দুটো থেকে লালাভ আলো ঠিকরে বেরিয়ে আসছে। এ নিশ্চয়ই নিশিখেকো। ব্যাপারটা মনে হতেই অন্তরাত্মা কেঁপে উঠল রুক্মিণী। ওর চিন্তাগুলোকে যেন পড়তে পারছে সামনে দাঁড়ানো এই মানুষটি। রুক্মিণীর মুখটি একেবারে ভয়ে শুকিয়ে গেছে। ওর অবস্থা যেন লোকটিকে মজা দিচ্ছে। ভয়ঙ্কর শব্দ করে হেসে উঠল মানুষটি। অথবা মানুষ রূপী পিশাচটি। সন্ধ্যার মরা আলোয় সেই হাসি ভয়ঙ্করভাবে মিশে গেল সমস্ত বনে। দিগন্ত পেরিয়ে পৌঁছল কুড়িকুল্লার কানেও। সে তখনও খুঁজে চলেছে রুক্মিণীকে। আকাশে আজ আর চাঁদের দেখা মিলবে না। সেই অট্টহাসির শব্দ কানে আসতেই কুড়িকুল্লা ভয় ঠকঠক করে কাঁপতে লাগলেন। তান্ত্রিকের আবির্ভাব সৃষ্টি করল এক অপার্থিব প্রতিধ্বনির। পিশাচ সাধক এবার ঘাড় বেঁকিয়ে ঝুঁকে এলো রুক্মিণীর দিকে।
রুক্মিণী বিকট চিৎকার করে খোঁড়া পা নিয়েই আবার দৌড়তে শুরু করলো। হঠাৎ আকাশ ভেঙে বিদ্যুৎ চমকালো। শুরু হলো শিলাবৃষ্টি, সাথে এলোমেলো বাতাস। গাছের পাতার ডাল ভেদ করে শিলাগুলো গায়ে এসে মিটতেই ব্যথায় মূর্ছা যেতে চাইল রুক্মিণীর শরীর। কিন্তু থেমে গেলে হবে না, তাকে যে করেই হোক এই ভয়ঙ্কর অভিশপ্ত বন পেরিয়ে লোকালয়ে ফিরতেই হবে। যেন কতকাল দৌড়ে যাচ্ছে রুক্মিণী। পেছন থেকে ভেসে আসছে সাপের মতন হিসহিসে শব্দ। একসময় মনে হলো সেই শব্দ ক্ষীণ হয়ে আসছে, তখন শরীর নেতিয়ে পড়তে চাইল। আবার পর মুহূর্তেই হুট করে ওটা তীব্র হয়ে কানের পাশ কাটিয়ে যায়। তখন আবার বেঁচে থাকার তাগিদে হুড়মুড় করে গতিবেগটা বাড়ালো সে। শেষবারের মতন পেছন ফিরতেই থমকে গেল। ততক্ষণে শিলাবৃষ্টি থেমে গেছে। পেছনেই পিশাচ সাধক, চলার শক্তি যে আর নেই। ভয়ঙ্কর পরিশ্রান্ত রুক্মিণী ঘাড় এলিয়ে বসে পড়ল। আর শরীরটা দিতে চাইছে না। হু হু করে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কাঁদবার শক্তিটুকুও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে দেহ। হঠাৎ খুট করে শব্দে ভীত চোখে সামনে তাকায় সে। অন্ধকারের গুমটুনিটা কিছুটা কাটতেই স্পষ্ট দেখল একটি অচেনা তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে। ভয় পাবার বদলে বিস্ময় মন অভিভূত হয়ে উঠল তার। তাহলে কি কেউ এসেছে আমাকে রক্ষা করতে? মেয়েটিও কি তার মতন পিশাচ চক্রে আটকে গেছে? মনে মনে ভাবল রুক্মিণী। ঠিক তখনই তরুণী মেয়েটি এক ছুটে ওর বেশ কাছে চলে এলো। গোল ভরাট মায়াবী মুখশ্রী, এলোমেলো দীঘল কেশরাশি, কপালের বাঁ পাশে বড় এবং কালো গোলাকার কাটা দাগ। এই ম্লান আলোতেও চোখ এড়ায় না। আমাকে বাঁচাও, ও আমায় মেরে ফেলবে, টেনে টেনে ফিসফিসিয়ে বলল মেয়েটি। রুক্মিণীও ওর মতন করেই বলল, কে কে মারবে তোমায়? যদিও সে জানে নিশিখেকোর কথা বলছে এই মেয়ে, তবুও মেয়েটার মুখ থেকে শোনার জন্য বলল, ওই যে। বলেই বাঁদিকে আঙুল তুলে নির্দেশ করল। ঝট করে রুক্মিণী উঠে দাঁড়ালো। সেই কালো পোশাকধারী পিশাচ সাধক এবং তার পেছনে বন্য শিয়ালের পাল। সাধক সহ সবগুলো শিয়ালের জলজলে চোখ ওদের দুজনের ওপর। মেয়েটি আবার ফিসফিস করে বলল, এখান থেকে তাড়াতাড়ি চলো, দেরি করলে ওরা আমাদের খেয়ে ফেলবে। বলেই দৌড়তে শুরু করলো। রুক্মিণী আর এক মুহূর্ত দেরি না করে ওকে অনুসরণ করতে থাকলো। অন্ধকারের রহস্যময় আধারকে অতিক্রম করে দুই অপরিচিতা নারী ব্যাকুল হয়ে ছুটতে লাগলো জঙ্গলের পথ ধরে। ঘাটশিয়ালির করুণ অভিশাপ যেন তাদের পিছু নিয়েছে। এ কোনো অমঙ্গলের বার্তা কি আসছে তাদের দিকে? তবে কি তাসের ঘরের মতোই ভেঙে যাবে রুক্মিণীর সব স্বপ্নগুলো? পেছনে ছায়ার মতন তাড়া করছে মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। রুক্মিণীর দেহ ভার শূন্য হতে লাগলো, ঠিক যেন পাখির পালক। পাখির মতো হাওয়ায় ভেসে যাচ্ছিল তার শরীরটা। অবসরের আন্দোলন। ধ্বনিত হয়ে চলেছে মৃত্যুর ঘণ্টা। আকাশ বাতাস মুখরিত করে সেই ঘণ্টার শব্দ কানের কাছে ভেসে আসছে তার। এই আবহকে আলিঙ্গন করার অর্থ কেবল মৃত্যু। কিন্তু এই মেয়েটাই বা কে? পথ দেখিয়ে নিয়ে চলেছে সে দূর দিগন্তে। আদৌ কি কোনো সঠিক পথের নির্দেশ দিতে পারবে এই মেয়েটি, নাকি আরো কঠিন গহ্বরের মধ্যে প্রবেশ করছে রুক্মিণী? বাতাসে উঠতে থাকে ফিসফিসানি, রক্তের গন্ধ, যেন এক মৃত্যুপুরীতে আটকে গেছে সময়। চোখ দুটো বুজেই আসছিল। তার আগের মুহূর্তেই আরেক বিস্ময় অপেক্ষা করছিল তার জন্য। ক্লান্ত শরীরটা নিয়ে ক্রমে দৌড়তে দৌড়তে হঠাৎ এক অবয়ব ভেসে উঠল তার চোখের সামনেটায়। ভীষণ পরিচিত সেই অবয়ব। কে কে ওঠা? বিড়বিড় করে বলতে বলতে চোখটা বুজে উঠল রুক্মিণীর। জ্ঞান হারাতে হারাতেই টের পেল কেউ একজন তাকে মাটি থেকে তুলে নিচ্ছে। তারপর আর কোনো অনুভূতি নেই। অন্ধকারে ডুবে যায় রুক্মিণী।
পরের দিন নিজেকে বিছানায় আবিষ্কার করলো রুক্মিণী। তার পাশ ঘেঁষে বসে রয়েছে সিদ্ধার্থ আর আসিফা। আতঙ্কটা তখনও যেন চোখের সামনে স্থির হয়ে আছে। খাটের উপরে সোজা হয়ে বসেই পাখির মতো ডানা ঝাপটাতে থাকে সে। হাত পায়ের সমস্ত জোর লাগিয়ে সেই স্থানটা পরিত্যাগ করার এক বদ্ধমূল পরিকল্পনা। কিন্তু এমনটা করতে দেয় না সিদ্ধার্থ। হাতের বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। সিদ্ধার্থর স্পর্শ অনুভব করার পর শান্ত হয় রুক্মিণী। সবকিছু মনে পড়তেই এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে তার মন। যাক, বিভীষিকাময় দুঃস্বপ্নের সমাপ্তি ঘটল তাহলে। রুক্মিণীর ওপাশেই জানলায় ফিনফিনে সাদা পর্দা উঠছে। দূরে দরজার দিকে চোখ পড়তেই থমকে যায় রুক্মিণী। কুড়িকুল্লা দাঁড়িয়ে, লোকটির চোখ জলে ভিজে গেছে। আল্লাহ আল্লাহ, জ্ঞান ফিরল তোমার। কি যে দুশ্চিন্তায় ছিলাম। ও ও কুড়িকুল্লার গলা ভারী হয়ে এলো। সিদ্ধার্থর আরো কাছে যেতে চাইল রুক্মিণী, কিন্তু বহু চেষ্টা করেও জোর পেল না। তাছাড়া দু হাত ভর্তি কত রকম ব্যান্ডেজ আর নল লাগানো। রুক্মিণী, এখন ভালো লাগছে একটু? লাগছে। আচ্ছা, আমাকে ওখান থেকে কে এনেছে? কুড়িকুল্লা চাচা? হ্যাঁ, কুড়িকুল্লা চাচা। ওনার সাথে কথা বলবো? না না, সেসব কথা এখন না বললেও চলবে। হই হই করে উঠল সিদ্ধার্থ। বোঝাই যাচ্ছে রুক্মিণীর এমন অবস্থা দেখে তার রাগের পারদ এখন শীর্ষে। না, আমার সাথে যা হয়েছে। ওগুলো নিতান্তই হ্যালুসিনেশন রুক্মিণী। তুমি বড্ড বেশি কিছু ভেবেছো, বা বলতে পারো একই জিনিসকে নিয়ে কল্পনা করেছো, তাই হয়তো এরকম দেখেছো। ধরে নিলাম তো হ্যালুসিনেশন, কিন্তু একটা রহস্যের জট খোলার খুব প্রয়োজন আছে। সেটা দেখা যাবে। তুমি সুস্থ হয়ে নাও। ডাক্তার এখন এগুলো নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। রুক্মিণী অসহায় চোখে তাকিয়ে রইল। এরপর ছোট্ট শ্বাস ফেলে চোখ বুজল। মাথা দপদপ করছে, যেন ছিঁড়ে পড়বে। এইভাবেই আরো 7 দিন গেল। এখন রুক্মিণী অনেকটাই সুস্থ, তবে মাথায় আর হাতে পায়ের চোটগুলো পুরোপুরি সারেনি। সদর থেকে ডাক্তার নিয়ে আসাটাও কম ঝুঁকির কাজ ছিল না সিদ্ধার্থের কাছে। এমন সময় হঠাৎ একটা শব্দ পেয়ে তাকালো রুক্মিণী। সিদ্ধার্থ এসে দাঁড়িয়েছে। এ কি, তুমি সব গোছগাছ কেন করছো? আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি রুক্মিণী। কিন্তু আমি তো সুস্থ হয়ে যাচ্ছি, আর তাছাড়া ওইদিকে আর কোনোদিন যাবো না। না, আমি অফিসের পারমিশন করিয়ে নিয়েছি। আমরা কলকাতাতেই ফিরছি। তোমার জন্য আমি আর কোনো ঝুঁকি নেব না। সেদিন করিকুল্লা চাচা ছিলেন বলে তোমায় বাঁচাতে পেরেছিলেন, কিন্তু সর্বদা তিনি নাও থাকতে পারেন। এটা কোনো কথা হলো নাকি? যবে থেকে আমরা এখানে এসেছি শুধু বিপদ ছাড়া আর কিছুই হয়নি। কাজেই এই স্থান পরিত্যাগ করাই শ্রেয়। রুক্মিণী চুপ করে থাকে। সে জানে সিদ্ধার্থ তাকে নিয়ে কতটা চিন্তিত। তার কিছু হলে সেটা সিদ্ধার্থের কাছে অনেকটাই বড় বিষয়। নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসে সে। হঠাৎ বাড়ির মেইন গেটে একটা শব্দ হলো। রুক্মিণী দেখলো কুড়িকুল্লা এসে দাঁড়িয়েছেন, সঙ্গে আসিফাও। আসিফার চোখে জল। এতদিন সে নিজের বোনের মতোই আগলে রেখেছিল তাকে। কুড়িকুল্লা কাছে এসে একটা চেয়ার টেনে বসলেন। তোমারে একটা কথা বলবো মা? হ্যাঁ, বলুন না। আমি কালকে একটি স্বপ্নাদেশ পাইয়াই তোমারে খুঁজতে বাইর হইয়াছিলাম। কি স্বপ্ন? তোমারে ভৃঙ্গরাজ উঠাইয়া লইয়া সইলা যাইতেছে। আমিও চোখের সামনে তাই দেখেছি চাচা, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না। করবে কোনা, কিন্তু আমি জানি সেই সত্য। আমার সাথে গতকাল একটা তরুণী মেয়েও ছিল। এই ধরুন বয়স 18 বয়স হবে। মাইয়াটা কে? নাম জানি না আমি, তবে সেই আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো এখানে।
আমি কিন্তু কাউকে দেখতে পাই নাই তোমার উদ্ধার করণের সময়। তখন তো তোমার হুঁশই ছিল না। মেয়েটার মুখটা আমার মনে আছে। ওর মাথার কাছে একটা বড় গোলাকার কাটা দাগ ছিল। সে কে কইতাছো? চমকে উঠলেন কুড়িকুল্লা। আপনি কি তাকে চেনেন নাকি চাচা? হ্যাঁ হ্যাঁ, আমার ছোটবেলায় একটি মাইয়ার সাথে প্রেম ছিল। মাইয়াটার নাম ছিল গিয়া পিয়াসী। একদিন ও আমার সাথে খেলা করিবার লগে জঙ্গলের দিকটায় যায়, কিন্তু আর কোনো দিন ফিরে নাই। সকলে মনে কইয়াছিল ওরে নাকি নিশি খেকো লইয়া গেছে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু একদিন তার লাশ ভেসে উঠছিল ওই লাল দিঘির জলে। জানি না কি হইয়াছিল, হ্যাঁ, তবে বুঝতে পারতেছি সেই সেই তোমায় বাঁচিয়েছে, ওই পিয়াসী। রুক্মিণী স্তব্ধ হয়ে শুনছে। কখন যে ওর গাল বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়েছে টের পায়নি। কুড়িকুল্লা আবার বলতে শুরু করেছে। পিয়াসী মইরা যাবার পর আমি বুনে বাজারে ঘোরা শুরু করলাম। আগে যেমন ভয় পাইতাম ওইটা কাইটটা গেল। আমি শুধু খুঁজতাম সেই নিশি খেকো রাস্তা না। পিয়াসী বলছিল শয়তানের উপাসনায় নিশি খেকোর শেষ উৎসব গোছালো পিয়াসী। পিয়াসীকে বলি দিতে না পারলে তার কি হইব, এইটাও নিশি খেকোর মাধ্যমে পিয়াসী জানছিল। সেই কারণে, হ্যাঁ, সেই কারণে আমিও জানতাম সব কিছু সত্য হইয়া থাকলে নিশি খেকোর অস্তিত্ব আর নাই। আছে শুধু ওর উপাসনার জায়গা, বস্তু, চিহ্ন। একদিন খুঁজা পাইলাম, সব বিনাশ কইরা দিলাম লোকজন মেল্লা। জানতাম পিয়াসী আর আসব না, তবুও যেই বনে ওরে হারাইলাম সেই বনেই ওরে খুঁজা বেড়াই। মাঝে মাঝে চোখে দান্দা দেখি, মনে হয় পিয়াসী সামনেই দাঁড়াইয়া আছে। এই সেই দিন রাত্রে তেমনি কইরা ঘুরতে ঘুরতে আপনার দেখলাম। আপনি হয়তো বিশ্বাস যাবেন না, মনটা বড় উথাল পাতাল করতেছিল। বারবার মনে হইতাছিল পিয়াসী বিপদে। তাই তো পাগলের লাহান সুইটটা গেছিলাম আবার সেই আস্তানায়। এক নিঃশ্বাসে বলে থামে কুড়িকুল্লা। তার তামাটে চামড়া বেয়ে স্বচ্ছ জল গড়িয়ে পড়ছে। রুক্মিণী নীরবে চোখের জল মুছে নিল। রুক্মিণী দ্বিতীয়বার আর প্রশ্ন করল না। কুড়িকুল্লা দৃষ্টি বলে পিয়াসীর কপালে দাগ ছিল। এর মানে বনের গহীনে মৃত্যুর তারা থেকে বাঁচাতে তাকে পিয়াসী সাহায্য করেছিল। হোক সে হ্যালুসিনেশন, হোক সে উর্বর মস্তিষ্কের কল্পনা, তবু মেয়েটির জন্য মায়ায় মন ভরে উঠল রুক্মিণীর। আরেকটি প্রশ্ন যে প্রশ্নই থেকে যায়, সবটা যদি কল্পনাই হবে তবে পিয়াসী কিভাবে আসলো সে কল্পনায়? পুরোটাই কি নিতান্ত হ্যালুসিনেশন? দীর্ঘশ্বাস ফেলে রুক্মিণী। কিছু রহস্য সবসময় রহস্যই থেকে যায়, এটাই হয়তো সৃষ্টির নিয়ম। সদর দরজাটায় তালা লাগাতে লাগাতে শেষবার বাড়িটির দিকে তাকালো রুক্মিণী এবং সিদ্ধার্থ। মন খারাপ লাগছে। কত না যত্ন সহকারে পুরো বাড়িখানা গুছিয়েছিল ওরা। একটু দূরেই কুড়িকুল্লা দাঁড়িয়ে। রুক্মিণীর ইচ্ছে হলো বৃদ্ধের পাটা একবার ছুঁতে, কিন্তু সেই ইচ্ছা বাস্তবে রূপ নিল না। মৃদু হেসে হাত নাড়ল শুধু। কুড়িকুল্লাও হাত নাড়ল। আশ্চর্য, লোকটা কাঁদছে। বড় রাস্তার উদ্দেশ্যে ওরা হাঁটছে।
হাঁটতে হাঁটতেই পেছনে তাকায় রুক্মিণী। রাজপ্রাসাদের মতন বাড়িটা ক্রমে দূরে সরে যাচ্ছে। আরো একটি দৃশ্য চোখে পড়ল। একজন পরাজিত কুড়িকুল্লা মিলিয়ে যাচ্ছে দূরের বনে। হয়তো জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবধি ওখানেই খুঁজে বেড়াবে সে তার প্রিয় মানুষটিকে। চোখের ধাঁধা হয়ে যদি আবার একবার পিয়াসের মুখখানা ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু ভালোবাসা এমনই হয়, সীমানার ওপারে গিয়েও ফিরে আসে, বারবার ফিরে আসে। আস্তে আস্তে মিলিয়ে গেল রুক্মিণী আর সিদ্ধার্থ। মলুয়াগঞ্জের রাস্তাঘাট সবই সাক্ষী হয়ে রইল তাদের নির্জীব সত্যের। তবে নিশিখেকোর রহস্য কিন্তু রহস্যই রয়ে গেল এই গ্রামের অন্তর্মনে। গ্রামের এই আত্মকথায় নিশিখেকোর ইতিহাস চিরকালের জন্য গ্রথিত হয়ে রইল। গ্রামের এই আত্মকথায় নিশিখেকোর ইতিহাস চিরকালের জন্য গ্রথিত হয়ে রইল। এতক্ষণ শুনছিলেন আজকের নিবেদন সমাবর্তন। গল্প পাঠে অর্পণ প্রদীপ্ত, শ্রেয়া গৌতম, অভিনব সাত্তকী। সূত্রধার আমি সেবা আচার্য, পোস্টার অভিজিৎ, মূল ব্যবস্থাপনা ও পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।